আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 42তম স্পেশাল বিসিএস প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিও লেকচারটা আপনাদের জন্য তৈরি করেছি, আহ, এটার এটাতে আপনারা খুব বেশি যে থিওরিটিক্যাল বা আহ, আমি অ্যাকচুয়ালি এখানে মেইনলি যে বিষয়টা নিয়ে ডিসকাস করেছি সেটা হচ্ছে যে আমি কিভাবে প্রিপারেশন নেব, আমি কি পড়ব, আমার স্ট্র্যাটেজি কী হবে, আমার টেকনিক্সটা কী হবে, আমি ট্রিক্সগুলো কী হবে, মানে মেইনলি স্ট্র্যাটেজিক্যাল এই ভিডিওটা। আহ, এই লেকচারটা অনেকেই মনে করতে পারেন যে আমি অনেক কোনো একটা টপিকস নিয়ে, মানে কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করেছি যেটা পরীক্ষায় আসবে, এরকম কোনো কিছু না। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো বিসিএসে চান্স পাওয়ার ক্ষেত্রে যে আপনার স্ট্র্যাটেজি, টেকনিক এবং ট্রিক্স এগুলো আপনার যদি ঠিক থাকে, সো আপনি মনে হয় এই ব্যাপারটা নিয়ে, মানে এই জিনিসটাতে আপনি অনেক ভালো করতে পারবেন, বিসিএসটাতে অনেক ইজি হয়ে যায়। প্রথমে হঠাৎ করে একটা বই নিয়ে পড়া শুরু করলাম, তো আমি মানে বোঝা যায় না যে আমি কি পড়বো, আমাকে কোথা থেকে পড়তে হবে। এটা কিন্তু একটা সমুদ্র। আপনি যদি নর্মাল জেনারেল বিসিএস পড়েন তখন দেখবেন যে এটা একটা সমুদ্র। আর যদি দেখা যায় যখন আপনি একটা স্পেশাল বিসিএস, বিশেষ করে টেকনিক্যাল এবং জেনারেল দুইটা একসাথে পড়বেন, তখন এখানে দুইটা সমুদ্র আপনাকে কভার করতে হবে। সো এটা আমি কিভাবে করতে পারি, এটা কভার করা সম্ভব, অসম্ভব কোনো কিছু না। এই জন্য টেকনিকের দরকার এবং স্ট্র্যাটেজিটা আপনাকে ঠিক হইতে হবে। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হতে পারে, বাট ওভারঅল একটা থিম সবার একই রকম। তো সেটা নিয়ে আমরা আজকে মেইনলি আমাদের এই লেকচারটা। এরপরে আপনি আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও পাবেন। সেটা আপনাদের অ্যাকচুয়ালি টপিক ওয়াইজ আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, জেনারেল এবং মেডিকেল। আমাদের সাথে অ্যাটাচ থাকবেন, মানে সবসময় কানেক্টেড থাকবেন আশা করি। তো প্রথমেই শুরু করি। আশা করি সবাই সুস্থ আছেন। এই কোভিড-19-এর একটা এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সবাই আছি। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভবিষ্যতে সুস্থ থাকবেন। এটার জন্য আমাদের সবচেয়ে বেশি ধৈর্যের দরকার। সেই জন্য আমি কোরআন শরীফের একটা আয়াত দিয়েই শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে ইনাল্লাহা মাআস সাবিরিন। সেটার মানে হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যেহেতু আল্লাহই বলে দিয়েছেন ধৈর্য ধরতে এবং আল্লাহ আমাদের সাথে আছেন, এই বিশ্বাস রেখে আমরা কোভিড মোকাবেলা করব এবং এই সময়ে আমরা যতটুকু পারি আমাদেরকে নিজেকে নতুনভাবে তৈরি করব। এবং যেহেতু স্পেশাল বিসিএস একটা আসবে বলতেছে, এটা অলমোস্ট এটা আসার সম্ভাবনা আছে। সো সো লেটস স্টার্ট, দেখা যাক কী হয়। আজকের লেকচারটা আমি বললাম যে প্রথমে বলে নিলাম যে এটা আমি লেকচারটা কেন করছি। লেকচারটা অ্যাকচুয়ালি এখানে অনেকে বলতে পারেন যে আপনি কেন এটা করতেছেন, এটা করার কি দরকার। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে যে আমি বেশ কয়েকটা মেসেজ দেখছি বা বেশ কয়েকটা জায়গা থেকে, অনেক জায়গা থেকে আমি, আমার ফ্রেন্ড, এদের কাছে বেশ কয়েকটা জায়গা থেকে নক আসতেছে যে আমরা কীভাবে প্রিপারেশন নেব। বেসিক্যালি এই ধরনের প্রশ্ন কিন্তু আসার কথা না, আসার কথা কিন্তু এত টেন্সলি আসার কথা না। কিন্তু সময়টা যেহেতু, মানে এই বিসিএসটি যদি হয়, মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি হয় এবং এটাতে সময় খুব কম পাওয়া যাবে, সেটা নিয়ে অনেক বেশি টেন্সড। আর বিশেষ করে যারা নতুন, একেবারে এর আগে কখনো পড়েন নাই, বিসিএস কখনো এবার প্রথম দিবেন, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা আমি তৈরি করছি। তার একটা দিক নির্দেশনা পাবেন যে আমি কিভাবে আমার পড়ালেখা শুরু করব। তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে। এবং যারা আগে বিসিএস প্রিপারেশন নিয়েছেন তারা হয়তো কোনো না কোনো উপকার পাবেন। তবে কিছু কথা তাদের ক্ষেত্রে মনে হতে পারে যেগুলো তারা অনেক আগেও অন্য জায়গাতেও শুনেছে। সো লেটস গো। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিডিওটা আপনি দেখবেন, যতক্ষণে সময় লাগে এটা দেখবেন। কারণ হচ্ছে আমি এখানে আপনি কিভাবে পড়বেন, কোন কোন টপিকস পড়বেন, কিভাবে পড়বেন, টপিক্যালি আরও ডিটেলস পরে আসবে যখন আমরা একেবারে সাবজেক্টে ঢুকে যাব। অ্যাজ এ হোল আপনার স্ট্র্যাটেজিটা কী হবে সেটা নিয়ে আমি এখানে ডিসকাস করেছি। আমার মনে হয় পুরো ভিডিওটা শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা, মানে মোটামুটি একেবারে ক্লিয়ার ওয়ে না পাইলেও আপনি মোটামুটি একটা ওয়ে আপনি পেয়ে গেছেন। আপনি এটা মোটামুটি বুঝতে পারবেন যে আপনি পড়তে বসতে শুরু করতে পারবেন। পরে আস্তে আস্তে যত আগাবেন তত আরও ক্লিয়ার হবে ব্যাপারগুলো। ঠিক আছে? সো এখন আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি হচ্ছে সাফায়েত হোসাইন মীর। আমি 39 বিসিএসে উত্তীর্ণ হয়েছি। এখন কোভিড হসপিটালে ডিউটি করছি। আর আমি কোর্সেও আছি, সাইকিয়াট্রি কোর্সে আছি ফেজ এতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল। সো এখন সবার প্রথম কোয়েশ্চেন যেটা সবার মনেই আছে, যে মনের ভিতরে বা বাইরে যেখানে থাকুক, 42তম বিসিএস কি আদৌ হবে?
আমি 37তম বিসিএস, 38তম বিসিএস, 39তম বিসিএস এই মানে 37তম থেকে আমি দেওয়া শুরু করেছি। তো 37 থেকে মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে যখনই কোনো বিসিএস হয় তার আগে এই পেপারের এবং এর আগে যে ধরনের ঘটনাগুলো ঘটে, পেপার বলেন, ফেসবুকে বলেন, তো এই ধরনের মানে এখন এই 42-এর আগে যে ধরনের একটা দেখা যাচ্ছে এরকম ঘটনাগুলোই হয়। তো এদিক থেকে মোটামুটি একটা বলা যায় যে 42তম বিসিএস হওয়ার সম্ভাবনা যতটুকু না হওয়ার সম্ভাবনা তার থেকে অনেক কম, হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, অলমোস্ট 60, 70, 30 এরকম। তবে সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত আপনি শিওর হতে পারবেন না, আমি আপনাকে শিওরিটি দিতে পারবো না। বাট আপনি যদি দেখেন যেটা হলো, যদি হয় মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি হয় আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন আপনি আগায় গেলেন। আর যদি দেখেন যেটা হয় নাই, আপনি প্রিপারেশন নিলেন, এটা কিন্তু লস নাই। হ্যাঁ, আপনার একটা কিছু পড়া থাকলে এটা কিন্তু অ্যাকচুয়ালি লস নাই। আর বিশেষ করে এই প্যান্ডেমিক টাইমে আমরা কিন্তু অ্যাকচুয়ালি যারা পোস্ট গ্রাজুয়েশনে ট্রাই করতেছি, কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হচ্ছে না, তারপর অনেকে ফেজে পরীক্ষা বা ফেজ বি পরীক্ষার জন্য ওয়েট করছেন, সেই পরীক্ষা হচ্ছে না, এফসিপিএস পরীক্ষা হচ্ছে না। তো এই সময় আমি মনে করি যে ওগুলো আপনার যেই আপনি যে কোর্সে থাকলে কোর্সে পড়ালেখা আছে, পাশাপাশি আপনি আর যারা একেবারেই নতুন তাদের জন্য এই 42তম বিসিএস যেহেতু হওয়ার একটা প্রচুর সম্ভাবনা, ঈদের পরে সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন দিক থেকে জানা যাচ্ছে। তো আমি মনে করি যে ইটস বেটার টু গেট প্রিপেয়ার্ড, দের ইজ নো লস অফ ইট। ঠিক আছে, তো এটা মনে রাখার খুব কোনো কারণ নাই যদি আমি পড়লাম আমার তো বিশেষ তো হলো না, তা আমার কি লস হয়ে গেল, এটা কখনো লসের কিছু নাই। আপনি আপনি অলওয়েজ সবসময় একটা পজিটিভ সাইডেই থাকবেন যদি আপনি পড়ালেখা করেন, এটা সবসময় সব ক্ষেত্রেই। ওকে, এখন যে আরও একটা কোয়েশ্চেন আমি আমার অনেক জুনিয়র থেকে পেয়েছি যে বিশেষ করে যারা প্রথম বিসিএস দেয়, একেবারে প্রথম বিসিএস দেয়, এটা আমারও কোয়েশ্চেন ছিল যে কারা অংশগ্রহণ করতে পারবে। তো বিসিএসে নর্মালি যে কোনো মানে বিশেষ করে আমাদের ডাক্তারদের বিসিএসের ক্ষেত্রে দেখা যায় যে 32 ইয়ার্স পর্যন্ত আপনি বিসিএস দিতে পারবেন এবং এমবিবিএস পরীক্ষা ফাইনাল প্রপ দেওয়ার পরেই আপনি বিসিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা যেই হোক। তবে সার্কুলারে যদি কোনো চেঞ্জ না আসে, নর্মালি চেঞ্জ হয় না, এই ধরনেরই থাকে কথাবার্তা। তবে একটা ঝামেলা হয় যারা এমবিবিএস পাশ করে ইন্টার্ন থাকা অবস্থায় আপনারা পরীক্ষা দেন, যে পরীক্ষা দিয়ে যদি কেউ টিকেও যায় যে এবং সে সুপারিশকৃত হয়, তার সব কিছুই হয়, জয়নিংয়ের সময় গিয়ে একটা সমস্যা হয় যে তাদের মেন সার্টিফিকেটের বিশেষ করে বিএমডিসির মেন সার্টিফিকেট, ঢাকা ইউনিভার্সিটি মানে মেইন সার্টিফিকেট যদি আপনার না থাকে তখন একটা সমস্যা হতে পারে। এটার কিভাবে সমাধান কি এটা আসলে অ্যাকচুয়ালি আমার জানা নেই। তবে যতটুকু জানি যে সবাই পরীক্ষা দিতে পারবেন। তো যে পাশ করলে জয়েনিংয়ের ব্যাপারটা নিয়ে কি হতে পারে, বিশেষ করে যারা ইন্টার্ন থাকা অবস্থায় দিবেন তাদের ক্ষেত্রে একটা ডিলেমা আছে। তো এটাও আমার মনে হয় সলভেবল। সো এটাই যে আর আমার আরেকটা কথা হচ্ছে যে যারা 39তম নন ক্যাডারে আছেন তারা অনেক সময় মনে করতে পারেন যে আমরা রিড করছি হয়তো এই বিসিএস বাতিল হয়ে যেতে পারে। আমি বলবো যে এই বিসিএস আমি আমি এটা বলার কেউ না এই যে বিসিএস হবে না, এই বিসিএস বাতিল হয়ে যাবে বা এই বিসিএস হবে, এটা আসলে আমি বলার কেউ না, এটা পিএসসি বলবে। তবে আমি মনে করি যে আপনারা এই বিসিএস আপনাদের যেহেতু আগে থেকে পড়া আছে কিছুটা হলেও আপনারা অ্যাডভান্টেজ পাবেন। তো আপনারা কিছুটা হলেও একেবারে এই বিসিএসটাকে ছেড়ে দিয়েন না। এই মানে এই যে যেই একটা সবার মধ্যে পড়ার যে একটা ইচ্ছা জাগছে বা সবাই যে পড়ার একটা চেষ্টা করছে, তো এই দিকে যদি আপনারা একটু অবহেলা করেন তো আপনারা দেখবেন যে আপনাদের যে অ্যাডভান্টেজটা আপনাদের ছিল সেই অ্যাডভান্টেজটা আপনারা পাচ্ছেন। আপনারা রিড করবেন বা যেটাই করবেন সেটার জন্য আপনাদের যে প্রসিডিওর, এভরিওয়ান হ্যাজ দেয়ার রাইট, তো আপনারা সেভাবে আগাতে পারেন। ওটা নিয়ে আমি আসলে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে 39-এ যারা নন ক্যাডারে আছেন তারা এই বিসিএসটার দিকেও একটু নজর রাখবেন বা এটার জন্য প্রিপেয়ার্ড হতে থাকবেন। ওকে, এখন হচ্ছে যে আমি বিসিএসে কেন অংশগ্রহণ করব, যারা প্রিভিয়াস বিসিএস দিয়েছেন তাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। বিশেষ করে এই প্রশ্নটা হচ্ছে যে একেবারেই নতুন যারা, সবার প্রথম বলে নিই যারা নতুন সদ্য এমবিবিএস পাস করেছেন তারা, আমরা জানি যে এদের জন্য অ্যাকচুয়ালি এই বিশেষ করে বিসিএস থেকে শুরু হয়ে মানে এমবিবিএস পাস করে ইন্টার্ন কমপ্লিট করে এরপর থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট হওয়ার আগ পর্যন্ত, পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা পর্যন্ত, ইভেন পোস্ট গ্রাজুয়েটের পরেও অনেক ধরনের ঝামেলা থেকে, বিশেষ করে সবার প্রথম প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি, যে ইকোনমিক প্রবলেম একটা বড় প্রবলেম। বিশেষ করে আমাদের এটা অনেকেই বিশ্বাস করতে চায় না, কেউ বিশ্বাসও করে না যে ডাক্তাররা কীভাবে 600 টাকার ডিউটি করে, 20,000 টাকার স্যালারিতে চাকরি করে, কিন্তু এটা কিন্তু ট্রুথ। আমি নিজেও 600 টাকার জন্য ডিউটি করেছি,
তারপরে হচ্ছে যে 20,000 টাকার 22,000 টাকার লেকচারারের জব করেছি। আমরা আসলে কতটা সাফার করি এটা আমরা সবাই জানি। এই চান্সটা যদি আমার থাকে, আপনি যদি দেশের বাইরে যাওয়ার চিন্তা আপনার না থাকে, দিস ইজ দ্য বেস্ট অপশন। আরেকটা সবচেয়ে বড় আমি মনে করি যে এটা ফিনান্সিয়াল সাপোর্ট, সেটার একটা পার্ট বলবো যে আপনি পোস্ট গ্রাজুয়েশনের সময় যেখানে আপনি 20,000 টাকা পাইতেন, সেটা আপনি এখন 35-40,000 টাকা আপনি পাবেন। এবং পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু আপনি আমার এই চ্যানেলে দেখবেন যে আমি সাবজেক্ট চয়েসের উপর, বিশেষ করে এমডি সাবজেক্ট চয়েসের উপর বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। সেখানে আপনি দেখতে পাবেন যে বিশেষ করে গভর্নমেন্টের মানে বিসিএস ক্যাডার যারা আছে তাদের জন্য আলাদা কোটা আছে। সো আপনার কিন্তু আপনি যদি এই যে কম্পিটিশনে যদি আপনি একবার যদি উতরায় যেতে পারেন, আপনি দেখবেন যে আপনার পোস্ট গ্রাজুয়েশন ইজি হয়ে যাচ্ছে। কীভাবে ইজি হচ্ছে? কারণ ওখানে আপনার প্রাইভেট যে ক্যান্ডিডেট আছে, প্রাইভেট ক্যান্ডিডেটের সাথে আপনাকে তখন আর কম্পিট করতে হচ্ছে না। তো এটা একটা মানে আমি বলবো যে এটা একসাথে আপনি প্রায় আমাদের কিন্তু নন গভর্নমেন্ট ক্যান্ডিডেটরাই বেশি থাকে, প্রাইভেট ক্যান্ডিডেটরা কিন্তু অনেক বেশি, প্রাইভেট মেডিকেল কলেজও বেশি, স্টুডেন্টও বেশি। সো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের বিসিএসে যারা ঢুকছেন, আর বিসিএস এমন না যে আমাদের এখানে প্রত্যেক বছরই 5,000-6,000 নিচ্ছে, এমন না। এটা 3-4-5 বছর পর পর একটা এরকম একটা স্পেশাল বিসিএস হয়। তো সেই ক্ষেত্রেও অ্যামাউন্টটা খুব বেশি না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। আরেকটা রেসপেক্ট লিখেছি আমি, যে 3 নম্বরের রেসপেক্ট ব্যাপারটা দিয়ে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি এই কারণে যে অ্যাকচুয়ালি আমাদের এখন বিসিএস হেলথের যে অবস্থা, আমরা কিন্তু আমাদের এই যে সব বিসিএস ক্যাডার বৈষম্যের কারণে আমাদের বিসিএস হেলথকে আমরা ওই লেভেলে নিতে পারিনি। এটার জন্য আমরা যেমন দায়ী, আমাদের যে অপরপক্ষ বা অন্যান্য ক্যাডার যারা আছে, আমাদের উপর যারা আমাদেরকে ঠিক মতো করতে দিচ্ছেন না, বা আমাদের দাবি দেওয়াগুলো আমরা ঠিক মতো পেশ করতে পারছি না, বা আমাদের ফল্টে আমরা বলবো বেশি। সো এটার ক্ষেত্রে ক্ষেত্রে এটা সেলফ রেসপেক্টে রাখা দরকার ছিল। কারণ হচ্ছে আপনি যদি বিসিএস দেন, আপনার কাজের পরিধি দেখবেন আপনি অনেক বেড়ে গেছে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, বিসিএস হওয়ার আগে আমার সাথে নর্মালি আমি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে ছিলাম। তো আমার সাথে কিন্তু কনসালটেশন অত বেশি হতো না, মানুষ অত বেশি কল দিত না আমাকে, বা কিন্তু আমি দেখলাম যেদিন থেকে আমার বিসিএস হলো, এরপর থেকে দেখি আমার কলের পরিমাণ বেড়ে গেছে। রেসপেক্ট বলতে হচ্ছে যে সাধারণ মানুষের রেসপেক্ট, ফ্রেন্ড সার্কেল, বিশেষ করে সিনিয়র যারা আছে তারা আপনাকে সম্মান না করলে আপনার প্রতি একটা আলাদা দৃষ্টিতে তাকাবে। সো রেসপেক্ট যে একেবারে নেই তা না, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমরা এটা বলতে বাধ্য যে অ্যাকচুয়ালি আমাদের যে রেসপেক্ট, ওই রেসপেক্টটা আমরা পাই না। কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি চিন্তা করেন যে সাধারণ মানুষ, ফ্রেন্ডস এবং আমাদের আশেপাশের তাদের কাছে আপনার রেসপেক্টটা নর্মাল, আপনি যেরকম থাকেন তার থেকে আপনি একটা আলাদাভাবেই সবার কাছে বিবেচিত হবেন। আর যদি স্পেশাল বিসিএসের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি খুব অল্প সময়ের মধ্যে যে 42 বিসিএস যেভাবে তারা নেওয়ার প্ল্যান করছে, যতটুকু আমরা শুনছি, এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। এটা হচ্ছে সহজ ওয়ে যে এত কম সময়ের মধ্যে বিসিএস ক্যাডার হওয়াটা, পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে। এটা এমন না যে আপনি এটার মাধ্যমে আপনি কম জানেন বা আপনি কম মেধাবী, এমন না। আপনি সবার সাথে কম্পিট করেই কিন্তু আপনি একটা আপনার লেভেল এবং আপনার মেধার ভিত্তিতেই কিন্তু আপনি নিয়োগটা পাবেন। সো একসাথে আপনার মেধাও বিবেচিত হবে, খুব অল্প সময়ের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার একটা চান্স। সো ওয়াই নট বিসিএস? আচ্ছা, এবার আমি একটু থিওরি মানে আমার স্ট্র্যাটেজির দিকে যাচ্ছি। যে অনেকের প্রশ্ন যে সিলেবাস কী হতে পারে। সিলেবাস সোজা কথায় একটা বলা যায় যে 39 বিসিএসের যে সিলেবাস ছিল সেটাই তারা ফলো করার সম্ভাবনা বেশি। জেনারেলে 100 মার্ক, মেডিকেলে 100 মার্ক, টোটাল 200 মার্কস। ওকে, জেনারেলের মধ্যে আপনারা এই সিলেবাসটা হয়তো অনেকের কাছে, যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছেন তাদের কাছে আছে, আর না হলে আমার এখান থেকেও আপনারা একটু কিছুটা ধারণা পেতে পারেন। বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটাতে 20 করে, মোট 80 নাম্বার। অ্যান্ড ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি মোট 10-20 মার্কস। তো এক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যখন বিসিএস পরীক্ষা দিতে যাই, আমরা কিন্তু সবচেয়ে বেশি সাফার করি এই জেনারেল পার্টটাতে। মেডিকেল পার্টটা আমরা কম বেশি পারি, ওইটা অত বেশি ছেড়ে দেওয়া যাবে না। ওইটা একটু ডিফারেন্ট টাইপ, আমাদের পোস্ট গ্রাজুয়েশনের সাথে এই মেডিকেলের যে প্রিপারেশন এটা কিন্তু মিলালে হবে না। এটার ক্ষেত্রে দেখা যায় জেনারেল পার্টটা আমি আগে বলি যে আমরা কিন্তু বাংলা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে আরও যত বিখ্যাত কবিতা, জসীমউদ্দিন আছে,
তারপরে হচ্ছে এটা হচ্ছে লিটারেচার, হ্যাঁ। তো বাংলা সাহিত্যে আছে 5 নাম্বার এবং বাংলা ব্যাকরণ আছে 15 নাম্বার। বাংলা ব্যাকরণের জন্য আমরা কি করব? বাংলা ব্যাকরণের জন্য যদি একটা কথা বলতে হয়, সব কিছুর জন্য আমি কিন্তু পরে আবার বলছি, যদি আমি একটু ছোট করে বলে নিই যে বাংলা ব্যাকরণের জন্য আপনি ক্লাস 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা পড়বেন। এখন শুনে মনে হচ্ছে পুরো বাংলা ব্যাকরণ বই পড়বো, সেটা না। আপনি বাংলা ব্যাকরণ বইয়ের যেই টপিকসগুলো কিন্তু আপনাদের যখন সার্কুলার হবে সিলেবাসে কিন্তু দিয়ে দিবে, সেখানে কিন্তু আপনার টপিকসগুলো দেওয়া থাকবে, যে সন্ধি, তারপর হচ্ছে কারক, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু ওখানে দেওয়া থাকবে। আপনি ওই টপিকগুলো ওখান থেকে পড়ে নেবেন। আপনি যদি 2-1 দিন 3-4 দিন পড়েন, দেখবেন যে আপনার ভিতরে কিন্তু আপনি ইউ আর এ গুড স্টুডেন্ট। একটা কিন্তু মনে রাখতে হবে, যারা মেডিকেলে পড়ে, সরকারি হোক বেসরকারি হোক, তাদের কিন্তু মিনিমাম একটা লেভেল থাকে, তারা মিনিমাম একটা লেভেলের স্টুডেন্ট হয়। তো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সবারই আছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনি যখন এগুলো প্র্যাকটিস করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনি আপনার সেই আবার ইন্টারের পড়ালেখা বা আপনার 9-10-এর যে এটা কিছুটা হলে রিক্যাপিচুলেট করতে পারবেন এবং আপনার কিছুটা ইজি মনে হবে কয়েকদিন, 10-12 দিন যাওয়ার পরে। আর ইংলিশের ক্ষেত্রেও একই। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ গ্রামারের অনেকগুলো বই আছে, এটাও 15 নাম্বার, লিটারেচারও 5 নাম্বার। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে খুব ডিটেলস ভিডিও লেকচার আমরা দিতে পারবো না। আর অ্যাকচুয়ালি এই সময়টাতে যেহেতু সময় কম, এটা সম্ভবও না। আমরা অ্যাজ এ হোল ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ইম্পর্টেন্ট টপিক্সের উপরে আমরা ভিডিওগুলো, লেকচারগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে কানেক্টেড থাকবেন, আমাদের পেজ আছে, পেজেও কানেক্টেড থাকতে পারেন। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এগুলোর জন্য আমরা কি পড়ব? তো একটা কথা বলে রাখি, জেনারেলের জন্য আমি একটা কথাই বলবো, কোভিডের জন্য যে সবাই যে প্রথমে যখন WHO বলছে যে টেস্ট টেস্ট টেস্ট, জেনারেলের জন্য 42 BCSের জন্য আমি বলবো ডাইজেস্ট, ডাইজেস্ট অ্যান্ড ডাইজেস্ট, নাথিং এলস। অনেকে আপনাকে অনেক কথা বলবে যে মেডিকেল বাংলার জন্য, বাংলা সাহিত্যের জন্য এই বইটা পড়ো, বাংলা ব্যাকরণের জন্য এই বইটা পড়ো, ইংলিশ গ্রামারের জন্য এই বইটা পড়ো, ইংলিশ লিটারেচারের জন্য এই বইটা পড়ো, বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্সটা এখান থেকে পড়ো, বা তুমি এই পড়ো সেই পড়ো। আপনাকে অনেক অনেক বুদ্ধি দিবে। অ্যাকচুয়ালি হচ্ছে আপনি এত কিছু পড়ে কোনো কিছুই গুছিয়ে রাখতে পারবেন। আমি বাংলা ব্যাকরণের কথাটা কেন বললাম, যে ওই জায়গাটা আপনার আগে কিছুটা হলেও পড়া ছিল। যাদের একেবারেই পড়া নেই তাদের ক্ষেত্রে বলছি, যারা পড়েছেন তাদের ক্ষেত্রে বলছি না। বাংলা ব্যাকরণের 9-10-এর বইটা কেন কথা বলছে, কারণ ওইটাতে আমাদের প্র্যাকটিস আমরা আগে করেছি এবং ওটা অনেক ইজিলি কিছুটা আমাদের মনে হতে পারে যেটা আমি একটা সেলফ বুস্টআপের ব্যাপারও আছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ডাইজেস্ট, ডাইজেস্ট অ্যান্ড ডাইজেস্ট, ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি। এখানে ম্যাথ কিন্তু একটা টার্নিং ফ্যাক্টর। কীরকমভাবে টার্নিং ফ্যাক্টর? ম্যাথে কিন্তু আপনি 10 থেকে 6-7 ইজিলি তুলতে পারবেন। আর 3টা বা 4টার মতো ম্যাথ, এটা কিন্তু আপনি সময় লাগবে, আপনার অনেক দিন প্র্যাকটিস করতে হবে, ওইটা আপনি নাও পারতে পারেন। এটা নিয়ে খুব বেশি ভয়ের কিছু নাই। আমি বলবো আপনি প্রত্যেক দিন একটা হলেও ম্যাথ আপনি প্র্যাকটিস করবেন। আর হচ্ছে মেন্টাল এবিলিটি, একই কথা। মেন্টাল এবিলিটির জন্য আমি যদি আপনাকে বই সাজেস্ট করি, মেন্টাল এবিলিটি থেকে 10 ম্যাথ, মেন্টাল এবিলিটি থেকে আমি যদি ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এখান থেকে 20-এর মধ্যে 14 তোলা সম্ভব। আমি 10-এ 10, 20 বলছি না, 14 তোলা সম্ভব। এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট, কারণ যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা যদি আমাদের আগের আমাদের যে নলেজগুলো আছে এগুলো একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি। যে অনেকে কোচিং করান বা টিউশনে করিয়েছেন মেডিকেল লাইফে, তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা ভালো হবে। আমি আরও জেনারেল ব্যাপারে আরও ডিটেলস পরে বলছি। তারপরে যাই মেডিকেল সায়েন্স, এখানে 100 মার্কস, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মেডিসিন, প্রত্যেকটাতে 25 মার্কস করে। তবে এখানে দেখবেন সার্জারি এবং গাইনোকোলজি কিন্তু ইনভলভ, এখানে কোনো রাখা হয় নাই। তার মানে এই না যে এখান থেকে কোশ্চেন আসবে না, কোনো না কোনোভাবে ইনভলভড কোশ্চেন আসতে পারে। বিশেষ করে সার্জারির ক্ষেত্রে ওন্ড হিলিং এর ফ্যাক্টরস, এটা কিন্তু আবার প্যাথোলজিতে আছে, কিন্তু এটা আবার সার্জারির পার্ট। তারপর হচ্ছে আপনি দেখতে পারেন যে সার্জারির ক্ষেত্রে বার্ন খুব ইম্পর্টেন্ট, বার্নের যে ফ্লুইড ক্যালকুলেশন এটা আসতেই পারে। তারপর গাইনি, প্রেগনেন্সির যে টিপিক্যাল যে আমরা ইনভেস্টিগেশনগুলো দিই, যে কয়টা ভিজিট আসতে হবে, অ্যান্টিনেটাল কেয়ারে কয়টা ভিজিট আসতে হবে, এরকম কিছু ট্রিপল স্টার কোয়েশ্চেন বা ইনফিনিট স্টার কোয়েশ্চেন আছে। এগুলো আমরা আপনাদের জন্য পরবর্তীতে আমাদের ভিডিও লেকচার আপলোড হবে, সো আপনারা ওখানে পেয়ে যাবেন। এখন হচ্ছে যে আমি পড়ার কতদিন সময় পেতে পারি। এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, যদি কোনো ধরনের আমার অ্যাজাম্পশন থেকে বলছি এবং পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এবং বিভিন্ন নিউজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনিয়রদের কথাবার্তা সব কিছু শুনে আমার একটা মনে হচ্ছে যে ইটস অ্যারাউন্ড 3 মান্থস। আপনি 3 মান্থস থেকে খুব বেশি সময় পাবেন না।
ইটস অ্যারাউন্ড 3 মান্থস। এখন কথা হচ্ছে 3 মান্থসে কি আমি একটা ভালো প্রিপারেশন নিতে পারি? আমি বলবো ইয়েস, ওয়াই নট। আপনি কেন পারবেন না? কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি 3 মাসে আপনি আমি যদি মানে ফাইনাল প্রফের সাথে কথাটাকে তুলনা করি, ফাইনাল প্রফে আপনি কি কি পড়ছেন? আপনি রিটেন পড়ছেন, আপনি ভাইভা পড়ছেন, আপনি অসপি পড়ছেন, তারপর হচ্ছে যে লং কেস পড়ছেন, শর্ট কেস পড়ছেন। সো ওখানে যত পড়া আপনি পড়ছেন, আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি এই বিসিএস পড়তে পারেন, তাহলে এই বিসিএসের মধ্যে অত পড়া কিন্তু নাই। এখানে অত পড়া কিন্তু নাই। যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি সিস্টেমেটিক্যালি লাগাইতে পারেন, আপনি যদি প্রথম থেকেই মানে বেশি বেশি জিনিস, উদ্ভট জিনিস পড়া শুরু করেন, আপনি কিন্তু বিসিএসে চান্স পাবেন না। এখানে কিন্তু একেবারেই বলে দেওয়া যায় আপনি কাছেও যেতে পারবেন না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিসিএস কিন্তু আমি 37-এ দেওয়া শুরু করেছি, আমার 39 হয়েছে। যারা 42-এ দিয়ে শুরু করবেন, তারা যদি হার্ট অ্যান্ড সোল শুরু করতে না পারেন, আপনাদের কিন্তু প্রথমবার হওয়ার সম্ভাবনা কম। কেন বলছি? যে আপনি যদি প্রথমবারই ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যারা প্রথমবার দিচ্ছেন। আর যারা প্রিভিয়াসলি দিয়েছেন তারা তো ব্যাপারগুলো খুব ভালো মতো জানেন। ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। আমি বলবো এই 3 মাস আপনার জীবনের সর্বোচ্চ ব্যবহার যদি আপনি করতে পারেন, আপনি বিসিএসে চান্স পাওয়া কোনো ব্যাপার না। শুধু 3টা মাস আপনাকে দিতে হবে, ঠিক আছে? কীভাবে পড়বেন, কী পড়বেন, এগুলো নিয়ে আমি আরও আসছি। জাস্ট এটা আপনি মাইন্ডে রাখেন যে 3 মাসে পুরো সিলেবাস শেষ করা সম্ভব এবং ভালো মতো করাই সম্ভব। টেকনিক্যালি একটা জিনিস মনে রাখবেন, 3 মাস শুধু আপনার একার জন্য না, সবার জন্যই কিন্তু 3 মাস, ঠিক আছে? ওকে, এই এরপরের যে 2টা স্লাইড আছে, আমি আগে যে কথাগুলো বলছি এগুলো কিছু রিপিট এখানে হবে। আমি মনে করি যে আমার আজকে যে পুরো লেকচারটা বা ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে মেইন যেই মেসেজটা আমি আপনাদেরকে আজকে দিব, সেটা হচ্ছে এখানে যে কথাগুলো আছে, দিস আর দ্য মেইন থিংস। আপনাকে এইগুলোই হচ্ছে আসল ব্যাপার, যে আপনাকে কিভাবে, আপনাকে একটা জিনিস আমি দেখেছি যে আপনার যদি স্ট্র্যাটেজি ভালো না হয়, আপনার যদি ট্রিক্স ভালো না হয়, ভালো স্টুডেন্ট কারা? হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি, মানে আমি স্টুডেন্টকে 3 ভাগে ভাগ করি, কিছু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, কিছু জেনারেল স্টুডেন্ট, আর কিছু মানে নর্মাল স্টুডেন্ট। এক্সট্রাঅর্ডিনারি, নর্মাল অ্যান্ড অর্ডিনারি। এখানে অর্ডিনারি যারা স্টুডেন্ট, যাদেরকে আমি বলি, তারা অ্যাকচুয়ালি কিন্তু অর্ডিনারি না, আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। আর যারা পড়ালেখা করে না বা করবেই না, সেটা তো অন্য ব্যাপার। আর এদের ক্ষেত্রে আমি দেখেছি যে এরা অ্যাকচুয়ালি, এদের প্রবলেমটা হচ্ছে যে এটা অনেকেই আছে যে আমার আশেপাশে আমি অনেকে দেখেছি স্টুডেন্ট, তাদের কিন্তু ক্যাচিং পাওয়ার বলেন বা অন্যান্য জায়গায় পারফরমেন্স বলেন খারাপ না, কিন্তু তারা উল্টাপাল্টা জিনিস বেশি পড়ে। যে জিনিস পরীক্ষায় আসবে না সেটা নিয়ে সারাক্ষণ পড়ে আছে। যে জিনিস, যে ট্রিক্সটা তার জানা দরকার বা এখান থেকে কি আসতে পারে, সেটা আমি আগে না পড়ে আগে আনইম্পর্টেন্টগুলো পরে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ছি। সেই জন্য আমি এই ট্রিক্স এবং টিপসগুলো আগে বলছি। প্রথম আমি পড়ালেখায় যাচ্ছি না, প্রথমে আপনি আগে কীভাবে আপনাকে রেডি করবেন, আপনি মেন্টালি কীভাবে রেডি হবেন। যেহেতু আমি সাইকিয়াট্রির একজন স্টুডেন্ট, আমি মনে করি যে এটার গুরুত্ব আমার জন্য, এটা মনে না সবার ক্ষেত্রে, এটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই বুঝতে পারছেন কোভিড সিচুয়েশনে সবার আগে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। আপনি প্রথমেই যদি মনে করেন যে আমি পারবো না, আপনি কিন্তু আসলেই পারবেন। আপনি যদি মনে করেন আপনি পারবেন, আপনি কখনো না কখনো পারবেন, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখতে হবে যে সবার অবস্থাই কিন্তু আপনার মতো। আপনি কারো কাছ থেকে খুব বেশি, মানে কেউ আপনার কাছ থেকে খুব বেশি আগায় নেই, ঠিক আছে? তো এখনও হতে পারে যে আপনি, অনেকে আমার এই লেকচারটা শুনে আজকে হয়তো পড়ালেখা শুরু করতে পারেন। তো তারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, আমি কালকে থেকে পড়া শুরু করবো, কিন্তু আমার আগে যারা পড়া শুরু করছে, এটা মনে রাখবেন, যারা আগে থেকে পড়া শুরু করছে তারা হয়তো আপনি কালকে থেকে যে ফোর্সে পড়া শুরু করবেন তারা ওই ফোর্সে পড়া শুরু করে নেই, এটা হতে পারে। আর অনেকে মনে করতে পারেন যে 39 বিসিএস যারা দিয়েছে, বিশেষ করে এই সিস্টেমে তো যারা দিয়েছে, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। আমি বলবো ওনারা একটা অ্যাডভান্টেজ পাবেন, কনফিডেন্স পাবেন, বাট নলেজের যে ব্যাপারটা আছে, নলেজও হয়তো ওনাদের সব কিছুই রেডি করা আছে, কিন্তু ওনারা কিন্তু 1 থেকে 1.5 বছর এই পড়ালেখার মধ্যে নাই। আপনি যদি 1 থেকে 1.5 মাসের মধ্যে পড়াটা গুছাইতে পারেন ভালো মতো, তো আমার মতে আপনি অন্যদের সাথে ফাইট খুব ভালো মতোই করতে পারবেন, ঠিক আছে? আর অনেকেই হতাশায় আছেন বা অনেকেই অনেক বিভিন্ন ধরনের চিন্তাভাবনার মধ্যে আছেন যে আমি কী হবে, ক্যারিয়ার করব সামনে, আমার এমডি পরীক্ষা দিয়ে দেবো, অনেকের এমডি হইতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এমডি পরীক্ষা কী হবে না হবে, হয়তো পিছাতে পারে।
সো আমি বলবো যেহেতু মেডিকেল পার্ট এখানে মেডিকেল পার্টটাও আছে, সো এটা আমার মতে খুব বেশি লস আপনার হবে না ইফ ইউ প্রিপেয়ার ফর বিসিএস, প্লাস ইট উইল বিকাম অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ ইন ফিউচার। এবং ফিউচার তো অবশ্যই, এবং 42-তে যদি আপনি চান্স পেয়ে যান দ্যার ইজ তো সোনার সোহাগ, এখানে আর কোনো কথা বলার দরকার নেই। আর যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশন চলছে, সবসময় সুস্থতার দিকে আপনাকে নজর দিতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। আমাদের সবারই একটা অভ্যাস যে রাত জেগে পড়া, হ্যাঁ, যে আমি রাত জেগে পড়ি। আমি তাদেরকে বলবো না যে যার সিস্টেমে পড়েন, তবে পর্যাপ্ত পরিমাণ 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। না ঘুমালে কিন্তু আপনার যে এখানে আপনাকে কিন্তু একটা জিনিস দেখতে হবে, যে আমরা অনেক সময় ক্রিকেট ম্যাচে বলি যে কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হবে। বিসিএসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এমডি পরীক্ষা দিয়েছি, যে আপনি 2 মাসের একটা হার্ট অ্যান্ড সোল ট্রাই করে আপনি কিন্তু একটা চান্স পেয়ে যেতে পারেন। কিন্তু বিসিএসের ক্ষেত্রে এরকম 1 মাস, 1.5 মাস, 2 মাস, আমি অনেকে দেখেছি 1 মাস পরে হয়েছে। এটা আপনি হয়তো আমার কথা বিশ্বাস না হতে পারে, তবে তাদের প্রিপারেশন আগে, তার এসসিপিসি প্রিপারেশন ছিল বা অন্য তাদের বেসিক ভালো ছিল। তবে একটা মানে কনসিস্টেন্ট আপনাকে একটা পড়ালেখা করতে হবে। আজকে খুব বেশি 30 পেজ পড়ে ফেললাম, পরের দিন পড়লাম না, কোনো দরকার নেই, কোনো লাভ হবে না এতে। আর হচ্ছে এবার আমি আরেকটু স্ট্র্যাটেজির ভিতরে চলে যাচ্ছি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমি মনে করি আপনি খুব ভালো মতো দিয়ে শুনবেন। দরকার হলে আমি যেই লেখাগুলো লিখেছি, আপনি একটা খাতা বা কলমের পেজের মধ্যে লিখে আপনার পড়ার টেবিলের সামনে লিখে রাখতে পারেন, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি আমি যে 37, 38, 39 পরীক্ষা দিয়েছি, আমি মনে হয়েছে যে আমার এই জিনিসগুলো করা উচিত ছিল। যেসব জায়গায় আমি ফেল করেছি, যেসব জায়গায় আমি ভালো করেছি, আমি দেখছি যে এই জিনিসগুলো আমি ফলো করছি। যে নিয়মিত 6 থেকে 8 ঘন্টা আপনাকে পড়তে হবে। নিয়মিত 6 থেকে 8 ঘন্টা, আমি কিন্তু আপনাকে 14 ঘন্টা পড়তে বলছি না, নয়, নিয়মিত 6 থেকে 8 ঘন্টা। আমি কিন্তু আপনি এর কম পড়া যাবে না। অসুস্থ থাকেন বা কোনো একটা প্রবলেম হলে সেটা ভিন্ন কথা, কিন্তু এর কম পড়া যাবে না। আবার আমি কাউকে বেশি পড়তে মানাও করছি না। আপনি যদি এর বেশি পড়তে পারেন, ইফ ইউ আর ওকে, আপনি যদি সুস্থ থাকেন দেন ইটস ওকে, আপনি পড়তে পারেন। তবে এটাকে ভাগ করে নিতে হবে। 3 ভাগে ভাগ করতে পারেন, 4 ভাগে ভাগ করতে পারেন, তবে 2 ভাগে ভাগ করে নিতে হবে, মেডিকেল এবং জেনারেল। সকালে আপনি মেডিকেল পড়লেন, রাতে জেনারেল, দুপুরে পড়লেন একটা, রাতে পড়লেন একটা, এভাবে আপনি ভাগ করে নেবেন। 3 মাসের জন্য আপনি ভাগ করে নেবেন। এবং পরীক্ষা যদি আপনার সার্কুলার হয়, আপনি পরীক্ষার ডেটও হয়তো ওরাই বলে দিবে, সেই অনুযায়ী আপনাকে লাস্ট কিছু দিনেরটা আপনাকে একটু গ্যাপ রাখতে হবে, ওইটা জাস্ট আপনার রিভিশনের জন্য রাখতে হবে। সেই অনুযায়ী আপনি মোটামুটি একটা ধারণা করে একটা রুটিন করে ফেলতে হবে। রুটিন আপনি 100% মানতে পারবেন না, আপনাকে 100% ট্রাই করতে হবে যে আপনি মানার চেষ্টা করছেন কি না। আপনি যদি 2 দিন ফলো করেন, ওই 2 দিনই আপনার লাভ, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে যে আরেকটা কথা, যে আমি জেনারেল কী পড়বো, 4 দিন কী পড়বো, এরপরের 4 দিন কী পড়বো, এভাবে ভাগ করে নেবেন। মেডিকেল সায়েন্সে এভাবে ভাগ করে নেবেন। কীভাবে পড়বেন সেটা আমি পরে আসছি আবার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, আমি তো স্ট্র্যাটেজির বললাম, কী পড়বো, কখন পড়বো, কতক্ষণ পড়বো, এটা। আর কী পড়বো যদি আমি বলি, এক কথায় যদি বলি, প্রিভিয়াস কোয়েশ্চেন। আমার 10 দিন সময় আছে, আমি একটা বিসিএস পরীক্ষা আমি অ্যাপিয়ার করবো, আমি কী পড়বো? আমি বিসিএস প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ে যাব। কেন পড়বো? কারণ বিসিএস প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে মিনিমাম 10 থেকে 15% কোয়েশ্চেন একেবারে হুবহু টপিক্স থেকে চলে আসে। কোনো ক্ষেত্রে 30-40% ক্ষেত্রেও সেটা দেখা গেছে বিভিন্ন পরীক্ষায়। আমি কিন্তু হুবহু কোয়েশ্চেন বলছি না, আমি বলছি হচ্ছে টপিক্স। হুবহু কোয়েশ্চেনও আসে, এটা মনে করবেন না যে হুবহু কোয়েশ্চেন আসে না, হুবহু কোয়েশ্চেনও আসে। আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করতে যান, আপনি এটা দেখতে পাবেন। ওকে, এরপরে যাই, যে আমি বললাম যে যাদেরকে আমি জেনারেল স্টুডেন্টের কাতারে রেখেছি, যে এরা কিন্তু অনেক চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিশ্রমটা আপনি করলেন কোথায়, যে আনইম্পর্টেন্ট জিনিসের উপর। আপনি ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বুঝবেন কীভাবে, যে এতটুকু সেন্স আপনার হয়েছে, আপনি এমবিবিএস কমপ্লিট করেছেন, যে অ্যাটলিস্ট যে টপিকসগুলো পরীক্ষায় আসে, এই টপিক্স থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। আপনি জাতিসংঘ থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে, আপনি ধরে নিতে পারেন। জিডিপি, তারপর হচ্ছে এডিপি, এগুলো আপনার যারা প্রথম শুনছেন তাদের কাছে একটু ভিন্ন মনে হতে পারে। এগুলো হচ্ছে আমাদের অর্থনীতির বাংলাদেশ বিষয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত, যে বাংলাদেশের এই বছরের জিডিপি কত, এই বছরের এডিপি কত, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের কতটুকু অর্থ দেওয়া হয়েছে। সো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন আপনি সব কিছু পড়ে গেলেন, কোভিড-19 সম্পর্কে কিছু না জেনে গেলেন, এবার কিন্তু এটা হবে না। আমরা কোভিড থেকে মেডিকেলের 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন, এবং জেনারেল 1টা থেকে 2টা কোশ্চেন আসবে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ টপিকস আপনাকে বারবার পড়তে হবে, বারবার আপনাকে গুরুত্বপূর্ণ টপিকস পড়তে হবে।
বারবার বলে দিচ্ছি আপনাকে যে গুরুত্বপূর্ণ টপিকস আপনি কীভাবে বুঝবেন, ওই প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে নেবেন, পড়লেই বুঝতে পারবেন যে এটা প্রিভিয়াসলি আসছে, এই জন্য প্রিভিয়াস কোয়েশ্চেনটা আগে সলভ করে নিতে হবে। ডাইজেস্ট আবার একই কথা। আমি বলবো মিনিমাম 3বার আপনাকে শেষ করতে হবে। আমি কিভাবে 3বার শেষ করব আমি একটু হালকা করে বলে রাখি 2-1 লাইনের মধ্যে। যখন আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকবো তখন আমরা আপনাদেরকে আরও স্ট্র্যাটেজিগুলো আরও ক্লিয়ার হবে। এগুলো হচ্ছে অ্যাজ এ হোল মোটা দাগে যে স্ট্র্যাটেজি আমাকে ফলো করতে হবে, এটাই হচ্ছে কথা। তো ডাইজেস্টের আমি কি সব পড়বো? আমি সব পড়বো না। ডাইজেস্টেরও যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেগুলো আমি পড়ব। তো ডাইজেস্টের তাহলে আমি শেষ করব কিভাবে? আমার তো 600 থেকে 800 পেজের থাকে। আপনি 30 দিন সময়, আপনি মনে করেন প্রথমে 1 মাসে আপনি ডাইজেস্ট কীভাবে শেষ করবেন? আপনি একদিনে 20 পেজ করে পড়বেন। তো এখন আপনি বলছেন 20 পেজ আমি কীভাবে পড়ব? 6 থেকে 8 ঘন্টা আমি 20 পেজ কীভাবে পড়ব? এর মধ্যে আবার মেডিকেল সায়েন্স আবার আলাদা করা আছে। আমি আপনাদেরকে বলবো কিছু কিছু টপিকস আছে এগুলোকে আপনি পড়ার মধ্যে ধরা যাবে না। মেন্টাল এবিলিটি অ্যান্ড ম্যাথ এটা হবে আপনার রিক্রিয়েশন। কীরকম রিক্রিয়েশন? এটার জন্য আপনি 1 থেকে 2 ঘন্টা রাখবেন। আপনি নিজের অজান্তেই 7 থেকে 14 নাম্বার, 14 থেকে 15 নাম্বার আপনি পেয়ে যাবেন নিজের অজান্তে। আপনি প্রত্যেক দিন ম্যাথ মেন্টাল এবিলিটি করেন, একটু মজা করে করেন, দেখবেন যে আপনার মার্কসটা অন্যদের চেয়ে অনেক বেশি ক্যারি করবে। ওটা আপনাকে পরে আর আলাদাভাবে পড়তে হচ্ছে না। তো এদিক দিয়ে 2টা টপিকস আপনার চলে গেল। থাকতেছে বাংলা ইংলিশ আন্তর্জাতিক অ্যান্ড বাংলাদেশ। এগুলোতে যদি আপনি দেখেন প্রত্যেক 20 পেজের মধ্যে আপনি 5 পেজ পাবেন। এখানে মোটামুটি অত ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, দেখা যাচ্ছে 12-13 পেজ। তো এভাবে করতে করতে 2/3 দেখা যাচ্ছে যে ডাইজেস্টের 2/3 হচ্ছে ইম্পর্টেন্ট আর 1/3 হচ্ছে আনইম্পর্টেন্ট। 1/3গুলো আমি একবার রিডিং দিব যাতে অ্যাটলিস্ট এই নলেজটা আমার মধ্যে থাকে যে আমি এটা পরে যদি পরীক্ষার প্রশ্ন আসেও আমি যাতে চিন্তা করতে পারি। ঠিক আছে, যে আমার হুবহু মুখস্থ করার দরকার নেই ওই বিষয়গুলো। আর একটা হচ্ছে যে পরীক্ষা আমি কি এক্সাম দিব, মডেল টেস্ট দিব? আমি বলবো আপনার পড়া হোক না হোক আপনি মডেল টেস্ট বা পরীক্ষা আপনি দিবেন। কেন দিবেন? সবার প্রথম বিসিএস পরীক্ষা, বাংলাদেশের যত পোস্ট গ্রাজুয়েশন আমরা পরীক্ষা দিয়ে এসেছি, এমডি পরীক্ষা দিয়েছি, এফসিপিএস পরীক্ষা দিয়েছি, এমবিবিএস পরীক্ষা দিয়েছি, সম্পূর্ণ ডিফারেন্ট একটা পরীক্ষা। ইভেন এমআরসিপি যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রেও এটা কিন্তু সম্পূর্ণ বিসিএস খুব ডিফারেন্ট একটা এক্সাম। এই পরীক্ষা আমরা আগে কখনো দেইনি। এটার ক্ষেত্রে আপনার সময় পাবেন খুব কম। একটা প্রশ্নের জন্য আপনি 54 সেকেন্ড সময় পাবেন। আপনাকে গোল্লা ভরাট করতে হবে। আপনি কিন্তু টিক দিয়ে পূরণ করতে পারবেন না। গোল্লা ভরাট করবে এটা সবাই জানেন। আমি টিকের কথাটা কেন বলছি, যে বিভিন্ন জায়গায় অনলাইন এক্সাম আপনাদের হবে। আমি বলবো না যে পরীক্ষাগুলো দিবেন না, আপনি দিবেন। তবে আপনি ব্যক্তিগতভাবে আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্য আপনি গোল্লা পূরণ করে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। একটা সময় আপনি বেঁধে দিবেন এবং আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কোন প্রশ্নটা আমি দাগাবো, কোন প্রশ্নটা আমি দাগাবো না। কারণ একটা কোয়েশ্চেন ভুল হলে আপনার 1.5 আপনার কোয়েশ্চেন 0.5 নাম্বার আপনার চলে যাবে। তার মানে আপনার ওই নাম্বার তো গেল, যেটা গেল, আরেকটা যেটা আপনি কারেক্ট করেছেন ওখান থেকে আপনার 0.5 চলে যাচ্ছে। 0.5 কাটা যাওয়া মানে এই ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনি অনেকটুকু পিছিয়ে যাবেন। সো এক্সাম ডাইজেস্ট জেনারেলের ক্ষেত্রে অ্যান্ড এক্সাম এটা আপনাকে মডেল টেস্ট এটা আমি বলবো না আপনাকে এটা আপনাকে কোচিং সেন্টারে দিতে হবে। মডেল টেস্টের আলাদা বই পাওয়া যায় বাজারে, আপনি ওখানে হলেও দেন। আপনি যেখানে পারেন সেখানে আপনি পরীক্ষা দেন। প্রত্যেক দিন পারাটা খুব টাফ, কারণ আপনি প্রত্যেক দিন একটা টপিক শেষ করতে পারবেন না, এটা স্বাভাবিক। যেহেতু যার প্রথম একেবারে পড়ছেন, একদিন পর পর আপনি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, নাহলে 2 দিন পর পর করেন, এর বেশি করেন না। সপ্তাহে আপনি 3 থেকে 4টা পরীক্ষা, 4টা থেকে 5টা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপরে হচ্ছে সর্বোপরি মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এটা হচ্ছে সবার উপরে, মানে সবার শেষেটা কেন দিলাম, কারণ আমরা অনেক সময় পড়া বলতে গেলে দেখা যায় লাস্ট লাইনটাই আমার সবার প্রথমে মনে পড়ে। সো এইটার ক্ষেত্রে দিলাম যে আল্লাহর উপর ভরসাটা রাখতেই হবে। আপনি জানেন যে আমরা অনেকেই হয়তো পরীক্ষা দিতে অনেক ভালো প্রিপারেশন নেয়, কিন্তু পরীক্ষা দিতে গেছে তার আগের দিন তার জ্বর উঠে গেছে, সে পরীক্ষা দিতে যেতে পারেন, এরকম হয়। সো আল্লাহর উপর সবচেয়ে বেশি ভরসা থাকতে হবে, এটা সবচেয়ে বেশি। অনেকের রোল নাম্বার লিখতে ভুল হয়ে যায়, বিভিন্ন কারণে আপনি পরীক্ষা থেকে ছিটকে পড়তে পারেন। সো আমি বলবো এই 2টা পেজের যেসব লেখা আমি লিখেছি, আপনি দয়া করে আপনার যদি ভালো লেগে থাকে আপনি প্লিজ এগুলো আপনি লিখে আপনার পড়ার টেবিলের সামনে লিখে রাখবেন। আপনার আমার কোনো লেকচার যে আমাকে ফলো করতে হবে, আমি যা আমরা যে আপনাদেরকে পড়াবো বা যতটুকু আমরা আপনাদেরকে ইনপুট দেওয়ার চেষ্টা করব সব যে আপনাকে পড়তে হবে এমন কোনো কথা না। আপনি জাস্ট এই ব্যাপারগুলো ফলো করবেন। আমার মতে আপনি বিসিএস
বিসিএসে টিকে টিকে যাবেন আমি ওটা তো আমি বলতে পারি না, কারণ আমি তো আর সৃষ্টিকর্তা না। এটা আমি বলতে পারি মানে আপনি খুব কাছাকাছি চলে যাবেন, আর বাকিটুকু যদি আপনার লাক থাকে তাহলে আপনার হয়ে যাবে। এখন আসি আর একটু ডিপে চলে যাচ্ছি আমি থিওরির ব্যাপারে, যে আমি আর একটু স্ট্র্যাটেজিক্যালি আরও গোছানোর চেষ্টা করছি যে আমি কি বই পড়বো। ওই বললাম সবার প্রথম হচ্ছে প্রশ্ন ব্যাংক আমি সলভ করব, তারপর আমি পড়বো হচ্ছে ডাইজেস্ট, তারপর যদি আমি অন্য কোনো বই পড়তে পারি, যদি আমার সময় থাকে তাহলে আমি বই পড়বো, আদারওয়াইজ না। 1 নাম্বার প্রশ্ন ব্যাংক, 2 নাম্বার ডাইজেস্ট, পরের কিছু আর মাথায় ঢোকানোর দরকার নেই। যারা অনেক কোচিং সেন্টারে কোচিং করতে পারেন তাদেরকে বিভিন্ন রকম ইনপুট দিতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি বলছি না। আমি বলছি যারা বাসায় থেকে পড়বে বা আপনি যদি কোচিংও করেন সেটাও আপনি আমার সাজেশন শুনতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো যে প্রশ্ন ব্যাংক এবং ডাইজেস্ট, কারণ সব কিছু একসাথে পরে গুছিয়ে আপনার সব কিছু একসাথে লেখার মতো সময় মানে ওই এনাফ টাইমটা আমাদের হাতে এখন নাই। আমি জেনারেল নিয়ে পরে আরও আসছি, আরও স্পেসিফিক্যালি যাব। মেডিকেলের ক্ষেত্রে আমরা কি বই পড়বো? মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমাদের যে বইগুলো ফলো করা, অ্যানাটমির জন্য বিলি চৌরাশি, উইজডাম সিং, ফিজিওলজি গাইটন গ্যানন, মেডিসিনের ক্ষেত্রে ডেভিডসন, প্যাথোলজির ক্ষেত্রে রবিন্স। তবে একটা কথা বলে রাখি যে আপনি এমবিবিএস লেভেলে অথবা আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য আপনি যেখান থেকে আপনি পড়েছেন, যে বই থেকে আপনি এই সাবজেক্টগুলো পড়েছেন, সেই বই থেকে আপনি পড়বেন। আপনি নতুনভাবে কোনো বই পড়তে যাবেন না, দয়া করে। আপনার মানে কি বলবো, মানে আপনার পায়ে হাত জোর করে আপনার কাছে বলছি, মানে শুনতে একটু হাস্যকরই লাগতেছে, কারণ হচ্ছে যে এইটা করতে গিয়ে আমি আমার কয়েকটা ফ্রেন্ডকেও দেখেছি যে তারা খুব বেশি পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে পুরা নতুনভাবে নতুন এক বই পড়তে গেছে, তারা ওই বই শেষই করতে পারেনি, শেষ করে বলতেছে যে পিছনে যা পড়ছি কিছুই তো মনে নেই। সো কেউ না কেউ একেবারে নতুন যারা আছেন তারা এমবিবিএসের গাইড বা যে বইটা আপনি পড়েছেন সেটা আপনি ফলো করতে পারেন। আর যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিয়েছেন তারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে নোট পড়েছেন বা আপনি যে মেইন বই থেকে যেগুলো কালেক্ট করে নোট করেছেন বা মেইন বই পড়েছেন আপনি সেটা পড়তে পারেন। এখন আমি জেনারেলের ক্ষেত্রে তো বইয়ের কথাটা আমি বললাম, এখন জেনারেল আমি টপিক বাই টপিক আমরা যাব পরে, যখন আমরা ডিটেলস একেবারে স্পেসিফিক্যালি চলে যাব টপিকে। তো এখন আমি বলবো যে আমি কিভাবে পড়ব। হ্যাঁ, জেনারেলটা আমি এর আগে কিছুটা বলেছি, এখন আর একটু ক্লিয়ার করে বলি যে প্রথমে আমি পড়ব, যে আগে বললাম প্রশ্ন ব্যাংক ওই বইয়ের কথা, যে প্রথমে আমি শুরু করব আমার পড়ালেখা, আমি শুরু করবই বিসিএস। যদি মনে করেন আমার এটা শোনার পর আপনি কালকে শুরু করবেন, আপনি পড়া শুরু করবেনই হচ্ছে আপনি প্রশ্ন ব্যাংক দিয়ে। আপনার কোনো কিছু করার দরকার নেই। আপনার একটু হজবরলও লাগতে পারে যে এটা কেন পড়তেছি আমি, এটা তো পড়ার কোনো দরকার নেই। আপনি যদি প্রথম 1 মাসের মধ্যে যদি আপনি প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলতে পারেন, আমি বলবো আপনার বিসিএসের 1/3 পড়া আপনার শেষ। বিসিএসের আপনার 1/3 পড়া আপনার শেষ। ওই টপিকসগুলো যদি আপনি ওদের এক্সপ্লেনেশন থেকে পড়ে ফেলতে পারেন, ওগুলো আপনার আর পড়তে হচ্ছে না। তার মানে আপনার পড়াও কিন্তু অনেকটা এগিয়ে যাবে, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এগিয়ে যাবে, এবং এগুলো থেকে টপিক রিপিট হতে পারে, সেম কোয়েশ্চেনই রিপিট হতে পারে, অনেকটুকু আগায় যাবেন। আর আবার একটা কথা বলছি যে জেনারেল কিন্তু আমাদের জন্য, আমরা কিন্তু জেনারেল আগে পড়ি নাই, যারা আগে প্রিভিয়াস বিসিএস দিয়েছেন তাদের জন্য বলছি না, যারা একেবারে পড়ে না, তো আমরা কিন্তু জেনারেল অনেক দিন ধরে জেনারেল থেকে বাইরে আছি। সো জেনারেলটাকে আমাদেরকে খুব বেশি প্রেশার নেওয়া যাবে না যে জেনারেল আমি পড়িনি আমাকে পড়তেই হবে, অনেক কিছু পড়ে ফেলতে হবে। জেনারেলটা আমরা পড়বো মোর টেকনিক্যাল দেন মেডিকেল। মেডিকেলে আমরা অনেক কিছুই পারবো, বেসিক থেকে অনেক কিছু আমরা আনসার দিতে পারবো, কিন্তু জেনারেলের ক্ষেত্রে আমাকে মোর টেকনিক্যাল হতে হবে। মোর ইম্পর্টেন্ট টপিকসগুলো আমাকে একেবারে ছোট করে বাছাই করে সিলেবাসটা ছোট করে নিয়ে আসতে হবে। সো যেটা বললাম যে এখানে প্রতিদিন আমাকে ম্যাথ, মেন্টাল এবিলিটি কিছু, যখন আমার প্রিভিয়াস প্রশ্নগুলো হয়ে যাবে সেক্ষেত্রে জন্য আমি দিয়ে এরপর থেকে আমি প্রতিদিন কিছু প্রিভিয়াস প্রশ্ন এবং পেপার বা টিভি নিউজের জন্য কিছুক্ষণ সময় আমরা রাখবো, 1 থেকে 2 ঘন্টা। তাহলে আমি আপনাকে কতক্ষণ পড়তে বললাম? পড়তে আমি আপনাকে পড়ার টেবিলে বললাম 6 থেকে 8 ঘন্টা। হ্যাঁ, আপনি ম্যাথ, প্রিভিয়াস প্রশ্ন এগুলো আপনি রিল্যাক্সভাবে করবেন, প্রেশার নেবেন না। এগুলো করার জন্য প্রেশার নেবেন না, জাস্ট করতেছি, হলে হলো, না হলে নাই। খুব বেশি আপনার এগুলোতে করার দরকার নেই, ঠিক আছে? আর ম্যাথ আমি এভাবে বলছি, ম্যাথের জন্য আমরা স্পেশাল একটা দিব যে কোন কোন টপিকস আমরা পড়ব, যে ম্যাথে সব কিছু করতে গেলে আপনার এখন 3 মাসে এটা আসলে সম্ভব না। সো কোন 10 নাম্বারের মধ্যে আমি 6 নাম্বার বা 6 নাম্বার আমি
শিওর করতে পারি, সেটা আমরা ওই ধরনের টপিকসগুলো আপনাদেরকে, বিশেষ করে জ্যামিতি, বীজগণিত, তারপর হচ্ছে লসাগু গসাগু, এইগুলো থেকে কিন্তু আপনি কোশ্চেন হয়। এগুলো কোন তুলনামূলকভাবে ইজি, সময় কম লাগে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। তো ম্যাথটাও কিন্তু আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। এটা অনেকে দেখবেন যে যারা মেডিকেলে পড়ে, অনেকে ম্যাথকে ভয় পায় দেখে মেডিকেলে পড়ে। যারা ম্যাথটাকে ভালো করতে পারবেন তারা কিন্তু এগিয়ে যাবেন অনেক কিছু। আর ডাইজেস্ট এটাও তো আছেই। আর সময় হিসাব করে নিতে হবে, মানে হচ্ছে রুটিন করে নিতে হবে। আপনাকে 3 মাসের জন্য একটা রুটিন করে নিতে হবে যে আমি 4 দিন বাংলা পড়ব, 4 দিন আমি পড়ব হচ্ছে ইংলিশ, 4 দিন পড়ব বাংলাদেশ, 4 দিন আন্তর্জাতিক, 4 দিন ম্যাথ, 4 দিন মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি যেহেতু আমার প্রত্যেক দিনে চলছে, সেটার জন্য আপনি আলাদা সময় দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনার উপর। প্রত্যেকের প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট। আমি অনেকে বলে যে ভাই আমাকে একটা রুটিন করে দেন। আমি অ্যাকচুয়ালি এগুলোতে বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্য যে রুটিন করবো সেটা আপনার জন্য কাজে নাও লাগতে পারে। ঠিক আছে? তো জেনারেল মোটামুটি আমরা এভাবে জেনারেল, যদি আমরা বাংলা যেভাবে বাংলা যে কয়েকটা ভিডিও লেকচার হবে, বা ইংলিশ আন্তর্জাতিকে যে কয়েকটা ভিডিও লেকচার হবে, সেগুলো বলবো যে আপনারা ওই টপিকসগুলো যখন আমরা দিব তার আগে থেকে আপনারা পড়া শুরু করেন। কারো উপর নির্ভর করে থাকবেন না, সেলফ আপনাদেরকে নিজেকেই পড়ালেখা করতে হবে, এটাই হচ্ছে মেইন। আর আমার ওই বিশ্বাস আপনাদের উপর আছে, আপনাদেরও নিজের উপর বিশ্বাসটা থাকতে হবে যে আমি পড়লে আমি পারবো। মেডিকেল পার্টে যাই। মেডিকেল পার্টে আমি প্রিভিয়াস কোশ্চেন, প্রশ্ন ব্যাংক কোথায় পাবো? কারণ 39 বিসিএসের মতো আর কোনো বিসিএস তো হয় নাই যেটাতে এরকম কোশ্চেন আছে। তা আমি বলবো যে আপনি 39 বিসিএসের যে 100টা কোশ্চেন আছে ওগুলো সলভ করেন উইথ এক্সপ্লেনেশন, উইদাউট এক্সপ্লেনেশন পড়ে আপনার খুব বেশি লাভ হবে না। উইথ এক্সপ্লেনেশন পড়বেন, এখান থেকে আপনি 10 থেকে 20টা ইভেন 30টা কোয়েশ্চেন আপনি কমন পেয়ে যেতে পারেন, টপিক্সও কমন পেয়ে যেতে পারেন। ইভেন একেবারে সিমিলার কোয়েশ্চেন না হলে কাছাকাছি কোয়েশ্চেন আপনি পেয়ে যেতে পারেন। 20 থেকে 30টা আমি বলে দিলাম, মানে প্রিভিয়াস, মানে মোটামুটি যতটুকু বোঝা যায় যে তাদের প্যাটার্ন দেখে বোঝা যায়। আর আমরা যেটা করেছিলাম যে আমাদের ক্ষেত্রে তো আমরা কোনো কিছুই পাই না, আপনারা তো 39-এর একটা সাপোর্ট পাচ্ছেন যে অ্যাটলিস্ট প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেনগুলো আমি 100টা টপিক্স আমি পাচ্ছি। কিন্তু আমরা যেটা করেছিলাম যে আপনি যদি প্রিভিয়াস বিসিএস রিটেনের যে মেডিকেলের পোর্শনের যে গাইডটা আছে, গাইডই এটার মেন বই তো আর না, এই গাইড থেকে, গাইডের মধ্যে দেখবেন যে আপনি এত বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে, অত বিসিএস, ওই টপিকগুলো আপনি লিখে নেবেন, টপিকগুলো আপনি পড়ে ফেলবেন। পড়া দেখবেন আপনার অনেক কমে গেছে। আমি যতটুকু জানি গাইডটা খুব বেশি বড় না, মানে আপনি টপিকগুলো যদি ওইটার পিছনে আধা বেলা বা একদিন সময় দেন, জাস্ট টপিকগুলো লিখে ফেলবেন। প্রচুর রিপিটেশন হয়, যারা রিটেন দিয়েছেন তারাই জানে। সো ওই টপিকগুলো আপনি লিখে নিলে ওগুলো আপনার অনেক কাজে লাগতে পারে। আর একই কথাই, আপনি যেটা আগে যে বইটা পড়েছেন সেটা আপনার মেইন বই হতে পারে, গাইড বই হতে পারে, অথবা কোনো নোট হতে পারে আপনি পোস্ট গ্রাজুয়েটের জন্য তৈরি করেছেন। এখন আমি আর একটু সামনের দিকে যাই, সাবজেক্ট ওয়াইজে যাই। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, মেডিকেল সায়েন্সে কিন্তু খুব বেশি কঠিন কোয়েশ্চেন হয় না, খুব ইজি কোয়েশ্চেন হয়। যেমন প্রশ্ন আসছে গতবার যে ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এটা পড়ার জন্য এটা ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টও পারবে, কিন্তু আপনার ভুল হবে কখন? এটা করে কি যে মানে প্রথমে আমাদের সময় যেটা দেখেছিলাম যে আমরা প্রথমে জেনারেল পার্টটা থেকে, তারপর মেডিকেল পার্টটা থেকে, আপনি যখন জেনারেল পার্টের 100টা কোয়েশ্চেন দাগায় পুরো 100টা কোয়েশ্চেন যখন আপনি পড়ে ফেলবেন, আপনি দেখবেন যে আপনার চোখে আপনি ঘোলা দেখতেছেন। এর মধ্যে আপনি অনেক কোয়েশ্চেন আপনি পারতেছেন না, আপনি একটু অ্যাংশাস হয়ে আছেন। তো দেখা যাচ্ছে যে আপনি এই নর্মাল কোয়েশ্চেনটাই আপনার কাছে একটা কঠিন কোয়েশ্চেন মনে হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি একটা ইজি কোয়েশ্চেন আমি পারি, কিন্তু আমি কোয়েশ্চেনটা ভুল করে আসছি। বিসিএসে এটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে? তো একটা কোয়েশ্চেন ভুল করা মানে তো আগে বলেছি 0.5 কাটা যাবে। সো বিসিএসে আমি কি পড়ব মেডিকেল সায়েন্সের জন্য, যে মোস্ট কমন যে টপিকগুলো আমার প্রফের জন্য ইম্পর্টেন্ট ছিল, যে ডিজিজগুলো আমার কমন, যে ডিজিজগুলো আমি ইন্টার্ন লাইফে দেখে এসেছি, কোনো এটিপিক্যাল কোনো কিছু না, আমার আশেপাশে যেসব আমি দেখি ডিজিজগুলো, সেই ডিজিজ এবং সেই টপিকসগুলো আমি পড়ব। আমি এখানে জগরেন সিনড্রোম পড়তে যাব না, আমি এখানে ওয়েগনাস গ্যালোমেটোসিস পড়তে যাব না। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আরও অনেক এটিপিক্যাল ডিজিজ আছে, ওগুলো আমার পড়ার দরকার নেই। আমি এখানে কি পড়ব? আমি এখানে এমআই পড়ব, আমি এখানে অ্যাজমা পড়ব, আমি এখানে সিওপিডি পড়ব, আমি এখানে স্ট্রোক পড়ব, তারপর হচ্ছে হাইপার টেনশন পড়ব, ডায়াবেটিস মেলাইটাস পড়ব। মানে কমন টপিকস যেগুলো আমি প্রতিদিন ওয়ার্ডে দেখতাম। আপনি দরকার হলে একদিন বসে চোখ বন্ধ করে আমি ওয়ার্ডে কী কী রোগী দেখতাম, ইন্টারনেট সময় আমি লিখে নিলাম, ওই রিলেটেড ডিজিজগুলো আমি পড়ে নিলাম, এনাফ।
অ্যানাটমির জন্য একই, যে আগে যে বই আপনি ইউজ করেছেন। তো সবার প্রথমে ওই প্রশ্ন ব্যাংক আগে আপনি সলভ করবেন, এরপরে আপনি হচ্ছে রিটেন গাইডের যেই টপিকসগুলো আছে সেগুলো আপনি পড়ে নেবেন। কোত্থেকে পড়বেন? ওই যে আপনি অ্যানাটমি যেখান থেকে আপনি আগে পড়েছেন ওই টপিক্সটা সেখান থেকে আপনি পড়ে নেবেন। আচ্ছা, মেডিসিনের ক্ষেত্রে আমি একটু বলি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি একইভাবেই। মেডিসিনের ক্ষেত্রে আমি একটু কথাটা একটু বলে নিই। মেডিসিনটা আপনাকে একটু কারণ মেডিসিন থেকে ডিরেক্ট ডেভিডসনটা আমি কেন বলছি, ডিরেক্ট ডেভিডসনের যে চার্টগুলি আছে এই চার্টগুলি থেকে কিন্তু সরাসরি কোয়েশ্চেন আসে আমাদের মানে 39-এ একেবারে হুবহু কোয়েশ্চেন চলে আসছে। সো এটা ভয় পাবে না যে এটা কি এফসিপিএসের সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন কিনা। এত জটিল বা এত পেঁচানো কোনো কোয়েশ্চেন দেয় না। আপনি জাস্ট 2-3 বার একটা চার্ট পড়বেন। আপনি যদি মুখস্থ করতে কষ্ট হয়, আপনি যেই ব্যাপারগুলো আপনার মনে থাকে আপনি একটা ধারণা নিয়ে নেবেন, আপনি দেখবেন যে আপনি আনসার করতে পারছেন। আর কারো যদি প্রিপারেশন আগে থেকে থাকে তো সেটা তো ভালো। আর একটা ডিজিজ যখন আমি পড়বো ডেভিডসন থেকে বা আমি যেখান থেকেই পড়ি, সেই ডিজিজের প্রথমে আমি ডিজিজটা কী এক লাইনে আমি জেনে নিব, প্যাথোফিজিওলজি এক লাইনে জেনে নিব, রিস্ক ফ্যাক্টরগুলো পড়ে নিব, মোটামুটি একটা ধারণা নিয়ে নিব। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেটা আমি জেনে নিব। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা ডায়াগনস্টিক টেস্ট, ঠিক আছে, ডায়াগনস্টিক টেস্ট, যেমন হেলিকপ্টার পাইলটের জন্য ইউরিয়া ব্রেথ টেস্ট, অ্যাকালেশিয়া কার্ডিয়ার জন্য হচ্ছে আমার কি বলবো, যে ব্যারিয়াম সোয়ালো, ঠিক আছে, কোলন ক্যান্সারের জন্য কোলোনোস্কোপি। সো এই ধরনের আমি খুব বেশি, যেমন কোভিডের জন্য মোস্ট সেন্সিটিভ কোনটা যদি আমি ইনভেস্টিগেশন বলি, এইচআরসিটি। অনেকে কিন্তু চেস্ট এক্সরে দিয়ে আসতে পারেন, বা কি বলে যে আরটিপিসিআরের ব্যাপারে না, যদি আমি ইনভেস্টিগেশন আলাদাভাবে যদি শুধু যেটা আমাদের নর্মালি করা হয়, কারেন্ট ডেটে করা হয়, তখন যদি আমি হিসাব করি তাহলে এইচআরসিটি হবে আমার আনসার। কারণ অনেক সময় বলা হচ্ছে যে আমি 30% নেগেটিভ আমি পাইতে পারি, যে 30% রেজাল্ট নাও আসতে পারে, মানে ফলস নেগেটিভ আসতে পারে। তো আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে কী করব? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাকে অবশ্যই মেনে চলতে হবে যেটা, যে আমি ড্রাগসের ক্ষেত্রে ডোজের কোনো দরকার নেই। যদি সবচেয়ে মোস্ট এফেক্টিভ ড্রাগ যেমন হচ্ছে হিমোক্রোমাটোসিস, এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট, উইলসনস ডিজিজ, এটা ট্রিটমেন্ট হচ্ছে পেনিসিলামাইন, আমি একটা শব্দে বলবো, ঠিক আছে। নেফ্রোটিক সিনড্রোম ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। সো এইভাবে আমাকে পড়তে হবে, খুব বেশি জটিল করার দরকার নেই। কোভিড-19 ন্যাশনাল গাইডলাইন পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে, ধরে নিতে পারেন, এটা মোটামুটি বলেই দেওয়া যায় যে এখান থেকে কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে যে আমি একটা হাউ টু স্টাডি শর্ট ইন এ শর্ট টাইম, আমি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি মেডিকেল সায়েন্সটাকে কীভাবে অল্প সময়ের মধ্যে পড়তে পারি। যদি আমি ইন এ শর্ট বলি, আমি 39-এর 100 টপিকস কমপ্লিট করব। এরপর আমি পড়ব হচ্ছে যে টপিকসগুলো প্রিভিয়াসলি বিসিএস রিটেনে আসছে মেডিকেলের পার্টে, সেগুলো আমি পড়ে নিব। এরপরে আমি অ্যানাটমি, এরপরে আমি চলে যাব কিভাবে, যে আমি যে কোনো একটা টপিকস ধরবো, যে কোনো একটা সিস্টেম ধরবো, সেই সিস্টেমের মধ্যে প্রথমে অ্যানাটমি, তারপর ফিজিওলজি, তারপর প্যাথোলজি, তারপর এর যে মেডিসিন পার্ট সেটা পড়ে নেব। এর মধ্যে দিয়ে যেটা হবে যে একসাথে আপনার 3-4টা জিনিস একসাথে কভার হয়ে যাবে। সার্জারি গাইনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ, ওটা আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন যেটা রিটেনে আসে ওগুলো থেকে দেখলেই পেয়ে যাবেন। মডেল টেস্ট দেবার দরকার কি আছে, বা পরীক্ষা দেবার দরকার আছে, আমি বলবো দিস ইজ দ্য মোস্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন এ বিসিএস ক্যাডার অ্যান্ড নন ক্যাডার। অনেকেই দেখবেন খুব ভালো স্টুডেন্ট, এফসিপিএস সেকেন্ড পার্টে আছেন, এমডি সেকেন্ড পার্টে আছেন, কিন্তু বিসিএসে চান্স পাননি। এদের কিন্তু মেধার কোনো অভাব নাই, এদের পরিশ্রমেরও কোনো অভাব নেই, শুধু অভাব হচ্ছে স্ট্র্যাটেজির। কিসের স্ট্র্যাটেজি? দুইটা স্ট্র্যাটেজি, এক্সাম হল স্ট্র্যাটেজি এবং আমার যেই ওয়েমার্কশিট, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল ওয়েমার্কশিট। কেন বলি আমি এই ওয়েমার্কশিটটাকে ম্যাজিক্যাল? যে আপনি যখন বাসায় এই ওয়েমার্কশিটটা পূরণ করবেন, আপনি পূরণ করতে করতে যদি চিন্তা করতে থাকেন এটা আমার এক্সাম হল, আপনি অনেকটুকুই কল্পনা করতে পারবেন, কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে যখন আপনি পূরণ করবেন দেখবেন যে এটা আপনি যতটুকু কল্পনা করতে পেরেছেন তার থেকে কিছুটা ডিফারেন্ট, ঠিক আছে। কিছুটা হলেও আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে, বা কিন্তু আপনি যদি এটা অনেকক্ষণ ধরে অনেকবার প্র্যাকটিস করেন, দেখা যাবে যে আপনি এটা পরবর্তীতে গিয়ে পরীক্ষার হলে গিয়ে উইল নট গেট নার্ভাসড, ঠিক আছে। সো এটা আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি 3টা জিনিস আপনাকে মানতেই হবে, মাস্ট। আপনি যেখানে বাসায় পরীক্ষা দেন, বিশেষ করে আমি যেহেতু এখন করোনা চলছে, বাসায় পরীক্ষাগুলি আপনি দিবেন। পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি একটা
সবার আগে একটা ওএমআর শিট জোগাড় করে নেবেন। এনি হাও আপনি কীভাবে আমরা চেষ্টা করব আমরা নিজেরাই প্রোভাইড করার জন্য আপনাদেরকে। অনলাইনে আমাদেরকে আপনাদের ইমেইলে পাঠিয়ে দিব, আপনারা ওইটা একটু কষ্ট করে প্রিন্ট আউট করে নিতে হবে। আপনি তো যদি 10টা প্রিন্ট আউট করে নেন 200 মার্কসের হলে আপনি প্রায় প্রতিদিন যদি পরীক্ষা দেন আপনার 20 থেকে 40 দিন আপনার 40টা পরীক্ষা আপনি ওখানে দিতে পারবেন। এটা কারণ হচ্ছে আপনাকে গোল্লা পূরণ করার জন্য যে সময়টা আছে এই সময়টা আপনাকে হিসাব করতে হবে। অনলাইন এক্সামে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে আপনাদের পরীক্ষা নিতে পারে যে আমি শুধু একটা ডট দিয়ে দিলাম, একটা টিক দিয়ে দিলাম। আমি বলবো না যে ওই পরীক্ষাগুলো আপনি দিবেন, আপনি অবশ্যই ওগুলো দিবেন, ওইটা আপনার একটা যাচাই হবে। তবে আপনাকে অ্যাকচুয়ালি নিজেকে যাচাই করার জন্য আপনাকে কিন্তু গোল্লা ভরাট করার যে সিস্টেম সেটা আপনাকে ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে আপনি কিন্তু বেশ ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এখানে কিন্তু টিক দিয়ে আপনার টিকটা আমার দিতে সময় লাগছে হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড, কিন্তু আমি একটা গোলার পুরো করতে 20 সেকেন্ড সময় লাগে। প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু খুব মূল্য, ঠিক আছে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে কি আমি বললাম যে একটা হচ্ছে ওএমআর শিটে আমি দাগাবো, অন্য পরীক্ষাগুলো আমি দিতে পারি টিক দিয়ে, যে পরীক্ষাগুলো আমি দিব বা আমি কোচিং করি বা যেখানেই করি ওগুলো আমি দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমি নিজেকে প্রিপেয়ার করব আমি যাতে গোল্লা পূরণ করতে পারি। কিভাবে করব? সময়ের মধ্যে আমাকে করতে হবে। একটা প্রশ্নের জন্য আমি 54 সেকেন্ডের বেশি সময় পাবো না। এটা আমি হিসাব করেছি যে 54 সেকেন্ডের বেশি সময় আমি পাবো না, এটা একটা। আর হচ্ছে যে আমি কোন প্রশ্নটা দাগাবো, মোস্ট ইম্পর্টেন্টলি আমি কোন প্রশ্ন দাগাবো কোন প্রশ্ন দাগাবো না। আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা আমার কমন কি কমন না, এটাই আমরা বুঝতে পারি না। যে আমার মানে আমি একটা প্রশ্ন দুইটা মধ্যে কনফিউশন হচ্ছে, এটা না এটা না এটা না এটা, এই প্রশ্নটাকে আমি প্রথমে দাগাবো, এই প্রশ্নটাকে আমি দাগাবো কি দাগাবো না। আপনারা দেখবেন পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্ন আপনার এই সমস্যাটা হবে। তো এটার ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনি যতই প্র্যাকটিস করবেন আপনার এই যে লাস্ট দুইটাতে গিয়ে যে আটকায় যাওয়া এটা আপনার হবে না। ইউ উইল গেট কনফিডেন্স যে আমি এটাই ঠিক, এটাতেই আমি দিব। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রথমে যেটা চিন্তা করি ওটাই কিন্তু রাইট হয়, সেকেন্ডে যেটা আমরা বায়াসড হয়ে যায় ওটা কিন্তু রং হয়, অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। আর হচ্ছে যে আর ভুল আনসার করা যাবে না। আর আমি বলবো যে আপনার যদি 200টা কোয়েশ্চেন থাকে আপনি 180টার বেশি দাগাবেনই না। আমি বলবো 160 থেকে 70টা যদি কমন আপনার থাকে, প্রশ্ন যদি খুব হার্ড হয় 130 থেকে 40টা ইজ এনাফ। আর 200-200-র মধ্যে 120 প্লাস আপনি চান্স হয়ে যাবে, আপনি শিওর মোটামুটি, মানে প্রিভিয়াস বিসিএস প্রিলি থেকে যেটা আমরা জানি, ঠিক আছে। আর একটা মনে রাখবেন যে সবারই একই অবস্থা, কেউ কিন্তু খুব ভালো অবস্থায় নেই, ঠিক আছে, সেইটা মনে রাখতে হবে। আর হচ্ছে কি দিয়ে পূরণ করব না করব, টুবি পেন্সিল দিয়ে পূরণ করতে হবে। আর পরীক্ষা কয়দিন পর পর দিব? যে একদিন পর পর আমি দিব, এটা হচ্ছে বেস্ট। একদিনে পরীক্ষা দিয়ে পরের দিন দিলে অ্যাকচুয়ালি পরীক্ষা, কারণ এটা আপনার ইয়ে হবে না। আমি বলবো যারা একটু বেশি টপিকস নিয়ে পরীক্ষা দিতে চান তারা 2 দিন পর পরও পরীক্ষা দিতে পারেন। আমরা আমাদের পেজে রেগুলার আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলে আমরা আপনাদেরকে 2 দিন বা 3 দিন পর পর আমাদের প্রশ্ন আপনারা পাঠাবো। সময় আপনারা নিজ দায়িত্বে এটা আপনাকে সময়ের মধ্যে করে। আর আমরা আপনাদেরকে 2টা জিনিস, একটা হচ্ছে আমরা পরীক্ষা নেওয়ার একটা চিন্তাভাবনা করছি, এটা কোনো পে করতে হবে না আপনাদেরকে। পরবর্তীতে যদি পে করতে হয় বা আমরা যদি একেবারে ফাইনাল মডেল টেস্ট বা আমরা সাবজেক্ট ফাইনাল যদি নিই তখন হয়তো পে করার একটা প্রশ্ন আসতে পারে। আদারওয়াইজ এটা কোনোটাই লাগবে না। আমরা পুরো লেকচার থেকে শুরু করে যতটুকু সাপোর্ট পুরোটাই ফ্রি থাকবে। ওকে। অনেকে মনে করছে যে ভিডিওটা আমি কেন করছি, আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করছি যে আমার অনেক জুনিয়র আছে বা আমার অনেক ফ্রেন্ডও আছে যারা বলছে যে যারা প্রতিদিনই কোশ্চেন করছে। অ্যাকচুয়ালি সবাইকে প্রতিদিন কোশ্চেন না করতে বলে যে আমার ভিডিও আছে, ভিডিওটা দেখ, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে এই ভিডিওটা দেখতে বলতে পারেন, যে এখানে অ্যাটলিস্ট তারা একটা দিক নির্দেশনা পাবে যে আমাকে কী করতে হবে, কী করতে হবে, কাকে এত জনের কাছে যেতে হচ্ছে না। ওকে, এখন কোচিং করব নাকি নিজেই পড়ব, এটা হলো যে আমি কি বলবো যে বগুড়া মানে আপনি বগুড়ার দই কী বলে জানি একটা কথা আছে যে বগুড়ার দই খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন, কথাটা এরকমই। অনেকে আমি দেখছি যে কোচিং কোর্সে টিকে নাই, আবার আমি অনেকে দেখছি নিজে পড়ে টিকছে, আবার অনেকে দেখছি নিজে পড়ে টিকে নাই, অনেকে দেখছি কোচিং করে টিকছে। আমি আমার ব্যক্তিগত যদি বলি যে আমি কিন্তু কোচিং করেছিলাম, কিন্তু আমি কোচিং করেছি কিভাবে, যে আমি কিন্তু কোচিংয়ে রেগুলার ছিলাম না। এটা আমি মানে অনেকের সাথে আমার সিস্টেমটা মিলবে না, আমি রেগুলার ছিলাম না। আমার মনে হতো যে যে টপিক্সটা ইম্পর্টেন্ট, যে টপিক্সটা পরীক্ষায় আসে সেই টপিক্সটা যখন ওনারা পড়ায় তখন আমি যেতাম এবং আমি ডাইজেস্ট থেকে ওইটা একটু দেখে যেতাম।
দেখতাম যে ওনারা কাছাকাছি কথাবার্তাই বলছে এবং এটা আমার জন্য পরে রিমেম্বার করতে ইজি। তো এইটার জন্যই আমি যেতাম, আর পরীক্ষার জন্য আমি যেতাম, যেহেতু তখন গোলা ভর করার একটা ইজি চান্স ছিল। ওনারা আমাদেরকে আলাদা করে শিট প্রোভাইড করতেন। তো কোন কোচিংয়ে করতাম কী করতাম ওগুলো আসলে এভাবে ব্র্যান্ডিং করাটা উচিত না, যে কোনো সময় ঝামেলা হতে পারে। আর আমি মনে করি যে আপনি কোচিং করেন বা আপনি নিজে পড়েন, আপনাকে সব সময় প্রায়োরিটি দিতে হবে যে আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে। আপনি সারাদিন ধরে ক্লাস করলেন, যে আপনার একটা স্যাটিসফ্যাকশন আজকে তো ক্লাস করলাম, আজকে আমি পড়বো না, আপনি কিন্তু শেষ। ঠিক আছে, যারা দুটাই মিলাই করতে পারেন বা আপনি নিজেও পড়তে পারেন, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো যে পরীক্ষা আপনি দেন, পরীক্ষা আপনি কোচিংয়ে দেন, আপনি কোনো গাইড বই কিনে দেন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেনগুলো নিয়ে দেন, এনি হাও আপনি পরীক্ষা দেন। ওকে, আর ওকে, এরপর হচ্ছে অনেক বেশি কথা বলে ফেলতেছি, একটু বোরিং লাগতে পারে আপনাদের। বিসিএস উত্তীর্ণের মূল মন্ত্র যেটা আমার যেটা মনে হয়েছে, যে আমি 3টা বিসিএস অ্যাপিয়ার করেছি, যে সবার আগে হচ্ছে আল্লাহর রহমত থাকতে হবে আপনার উপর, এটা আপনাকে মাস্ট। যেমন পরীক্ষার আগের দিন সকালবেলা আপনি অ্যাটলিস্ট 2 রাকাত নফল নামাজ পড়ে যাবেন, এটার যে কী এফেক্ট আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝবেন। এটা কিন্তু কিছু এক্সট্রা কাজ আপনাকে করতে হবে যেটা আপনার চেয়ে অন্যদের চেয়ে ডিফারেন্ট করে। আর ডাক্তাররা কিন্তু সবাই অনেক পরিশ্রমী, সবাই কিছু না কিছু ডিফারেন্ট করতেছে। সো ইউ হ্যাভ টু বি মোর এনথুজিয়াস্টিক, মানে অন্যদের চেয়ে একটু সুপার অ্যাক্টিভ হতে হবে, হাইপার অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, আর সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলাম, পড়তে পড়তে অসুস্থ হয়ে গেলাম, দরকার নেই। দরকার হলে আমি মাঝখানে একদিন গ্যাপ দিব, কোনো সমস্যা। ঠিক আছে, আর হচ্ছে পরিশ্রম ও মেধা। আমি মেধাটাকে আগে লিখি নাই, কারণ আমি পরিশ্রমটাকে এখানে এতে প্রায়োরিটি দিচ্ছি বেশি। মেধা যাদের আছে, মেধা কিন্তু পরিশ্রম থেকেই, যাদের অনেক বেশি মনে রাখার ক্ষমতা তারা দেখা যাচ্ছে তারা কম পড়ে, আর যাদের মনে রাখার ক্ষমতা কম তারা কিন্তু বেশি পড়ে। আলটিমেটলি সব একই, মানে কাছাকাছি হয়ে যায়। কিন্তু যাদের মনে রাখার ক্ষমতা কম তারা যদি কম পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যায়। সো আপনাকে পরিশ্রমটা পারফেক্টলি আপনাকে মেধার সাথে একটা কম্বিনেশন করে আপনাকে নিজেকে বুঝতে হবে। আপনি কোচিং করেন বা কোনো মেন্টরের কাছে যান, কেউ কিন্তু আপনাকে পাস করাই দিবে না বা আপনাকে সিস্টেম বলে দিবে না। জাস্ট একটা ওয়ে, আমি যেরকম আপনাকে একটা জাস্ট দেখাই দিচ্ছে যে এই রোডে যাওয়া যায়, এটা রোড আছে, এই রোডে যাওয়া যায়। ডিসাইড করতে হবে যে আপনি ডিসাইড করবেন যে কোন ওয়েটা আপনার জন্য, নিজেকে চিনতে হবে। ঠিক আছে, নিয়মিত পরীক্ষা দিবেন, এটা নিয়ে অনেক কথা বললাম। আর যে এক্সামের স্ট্র্যাটেজি, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। এই, আর আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? সো আমরা চেষ্টা করছি যে আপনাদের জন্য এরকম খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ভিডিও লেকচার করার জন্য। কারণ যে শুধু আপনি আমাদের ভিডিও দেখবেন কিন্তু আপনার কোনো লাভ হবে না। আর আনইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলার কোনো মানেই হয় না, যে আমি আনইম্পর্টেন্ট টপিকস তুলতেই চাই না। সময় খুব কম, আনইম্পর্টেন্ট টপিকস অনেক জায়গায় দেখবেন যে আমি অনেক টপিক বাদও দিয়ে গেছি, বা আমরা অনেক টপিক আলোচনাই করি নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা কবি সাহিত্যিক বা বাংলা সাহিত্য পড়াচ্ছি, যে আমরা 10 থেকে 15টা কবি পড়াইছি, আর অনেক 30 থেকে 40টা কবি আছে, ওদের কাছ থেকে ওগুলো আমি পড়াইনি। কেন পড়াইনি? হয়তো ওখান থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু আপনি এই 5টার মধ্যে ওখান থেকে হয়তো 2টা আসবে, বাকি 3টা এখান থেকে আসবে। এই মানে এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আমরা চেষ্টা করব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস যেগুলো আছে সেগুলোতে আপনাদের ভিডিও লেকচার দিতে, এবং 2 দিন পর পর পরীক্ষা নেওয়ার জন্য, যেটাতে আপনাদের ইমেল অ্যাড্রেস যদি আমাদেরকে মেসেজ করে দেন, আমরা আপনাদের ইমেল অ্যাড্রেসে আমরা পিডিএফটা পাঠিয়ে দিব, এবং আপনারা পরীক্ষা দিবেন, এবং পিডিএফটা আপনারা ডাউনলোড করে ওইটা আপনাকে তো প্রিন্ট করতে হচ্ছে না। যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারেন, যাদের যদি ব্যক্তিগত প্রিন্টার থাকে। তবে ওই আপনাদেরকে যেটা আমরা ইমেল করবো ওই মার্কশিটটা আপনারা ওটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে বেশ কয়েকটা আপনাদের কাছে রাখবেন, এবং জাস্ট আপনি মনে করবেন আপনি বিশেষ পরীক্ষার জন্য যাচ্ছেন, আপনি ওইভাবে পূরণ করবেন। এখন সুপারভাইজ করা যাচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যেহেতু এটা কোনো ধরনের আর্থিক ইয়েতে আনতে পারছি না, সেহেতু কয়জন পরীক্ষা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, আমরা যদি একটা সিস্টেম আনতে পারতাম যে আমরা শুধু 40 জন বা 100 জন আমাদের এই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করবে, তাহলে আমরা জুমের মাধ্যমে যে কোনো একজন অনলাইনে হয়ে আমাদের মধ্যে যারাই আছি আপনাদেরকে জাস্ট আপনারা ওই সময়টাতে পরীক্ষা দিলেন, আপনাদের ওই সময় আমরা এটা বলে দিলাম। এটা আমাদের একটা প্ল্যানে ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি করা সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা এটা ফুললি উইদাউট পেমেন্টে আমরা এটা করার চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, আর কি নোট শেয়ারিং, যে আমরা এখানে প্রতিদিনই কোনো না কোনো একটা নোট, নিমোনিক থেকে শুরু করে বিভিন্ন নোট আপনাদের সাথে শেয়ার করব। ম্যাক্সিমামে আমরা আপনাদের লেকচার নোটগুলোই, মানে ভিডিও লেকচারগুলোই দিব, এটা আপনাদের বেশি কাজে লাগবে। সো
আর অনেক কিছুই বলে যে অনেকেই বলতে পারে যে ভাই আপনার এটাতে ফায়দা কি। অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণরূপে এটা হেল্প করার জন্য চেষ্টা করতেছি। সব কিছুই যে আমি সব মানুষের কাছ থেকে পাবো এটা না। আমার এগুলো দিয়ে কেউ যদি কোনো বেশি উপকারী হয়, মানে উপকৃত হয়, এটাতেই আমি অনেক বেশি স্যাটিসফাইড। আর পরবর্তীতে আমরা যখন পরীক্ষা, যেমন সাবজেক্ট ফাইনাল বা মানে একেবারে ফাইনাল মডেল টেস্টের দিকে যদি আমরা যাই, ওই সময় যদি আমরা চিন্তা করি যে আমরা পরীক্ষাগুলো নিব, তখন মনে হয় কিছু পেমেন্টের ব্যাপার আসবে। তখন আমরা তাও ওটা একেবারেই মানে আমরা অলাভজনকভাবেই যে কোনো সফটওয়্যার বা এই যারা এগুলোর পিছনে খাটবে তাদেরকে কিছু পেমেন্ট করার জন্য যা লাগে আমরা তাই হয়তো আপনাদের কাছ থেকে নিব। আদারওয়াইজ আমরা চেষ্টা করব পুরোটাই ফ্রি করার জন্য। ওকে, কারণ হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে অনলাইনে পরীক্ষা আমিও দিয়েছি। অ্যাকচুয়ালি অনলাইনে পরীক্ষা দিলে আপনাকে জাজ করতে পারবেন আপনি কতটুকু পারছেন। কিন্তু আমার মতে টিক দিয়ে যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি নেওয়া হয়, যেটা আমি 38 বিসিএসের ক্ষেত্রে আমি খেয়াল করেছি। আমি এরকম অনলাইন একটাতে ভর্তি হয়েছিলাম, অনলাইন পরীক্ষা দিয়েছি। এটাতে অ্যাকচুয়ালি দেখা গিয়েছে যে আমি পরীক্ষার সময় গিয়ে আমি কিন্তু শর্ট পড়ে গিয়েছে আমার সময়টা। সো এটা আপনাকে গোল্লা পূরণ করতে হবে, সময় বেঁধে দিতে হবে যে আমার ওএমআর শিট হ্যান্ডেলিং করার যে স্ট্র্যাটেজি, কোনটা দাগাবো না, এই স্ট্র্যাটেজিটা আমাকে তৈরি করতে হবে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে। বারবার বলছি, আপনি শুধু লাস্টে গিয়ে 3টা ফাইনাল মডেল টেস্ট দিয়ে এই স্ট্র্যাটেজি আপনার হবে না। আপনি যতই এফসিপিএস পার্ট 2 স্টুডেন্ট হোক, এমডি পার্ট 2 স্টুডেন্ট হোক, আপনি মেডিকেল ফাইনাল প্রোফে পাস করা মানে ফার্স্ট প্লেস করা হোক, এগুলো কোনো কিছুই এক্ষেত্রে যায় আসে না। ঠিক আছে? তা আপনি কীভাবে আপনাদের হেল্পটা পাইতে পারেন, জাস্ট আপনাদের একটা কাজ করতে হবে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা শুধু আপনাদের এই বিসিএসে না, আমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট ভিডিও আমাদের অনেকগুলোই প্রস্তুত করা আছে। আমরা যেহেতু সবাই পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আমরা অ্যাকচুয়ালি তাড়াহুড়োর কারণে এগুলো আমাদের আপলোড করা হয় না। এখন যেহেতু কোভিড টাইম, আমরা এমডি এমএস এইগুলোর জন্য ইম্পর্টেন্ট টপিকসগুলোও আমরা এখানে আপলোড করব। সো এটাতে আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের দুইটাই কাজ হবে। আর যারা সামনে এমডি দিবেন, তাদের জন্য আমাদের সাবজেক্ট চয়েসের 3টা ভিডিও আছে, খুবই এফেক্টিভ। আমার মনে হয় আপনারা ওইটা আপনাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ওই জিনিসটা অনেক এফেক্টিভ হবে। ভিডিওগুলো ইচ্ছা করে দেখে নিতে পারেন। আর ফেসবুকেও পেজ আছে একই নামে, 42 বিসিএস স্পেশাল বিসিএস প্রিপারেশন এই নামে, আপনারা ওইটাতেও জয়েন করে নিতে পারেন। ওইটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, সো এই কথাই থাকলো। যদি আমি সারমর্ম করি, যে সাহস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, ভয় পাওয়া যাবে না, সবার অবস্থা এক। জেনারেলের জন্য প্রশ্ন ব্যাংক ডাইজেস্ট, মেডিকেলের জন্য 39 বিসিএস রিটেন মেডিকেল, তারপরে হচ্ছে প্রিভিয়াস। আর আমি কি বই পড়বো, প্রিভিয়াস যে বইটা আমি আগে পড়ছি, যেটা আমার কাছে ইজি লাগে সেটা আমি পড়বো। নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই, নতুন কোনো বই পড়ার দরকার নেই। ঠিক আছে? আমরা পরবর্তীতে আশা করছি আমাদের নেক্সট ভিডিওটা আমরা করব হচ্ছে লেকচারটা আমাদের অলমোস্ট আমরা অনেকটুকু এগিয়ে গেছি। যে আমাদের 39 বিসিএসের যে কোয়েশ্চেনটা আছে, ওই এমসিকিউ কোয়েশ্চেন, সেটা আমরা টপিকস ওয়াইজ আলোচনা করব। মোট 100টা টপিকস একটা ভিডিওতে হয়তো সম্ভব হবে না, আমরা 2-3টা ভিডিওর মাধ্যমে এটা আমরা দিব। এরপর থেকে আমাদের মানে একটু প্র্যাকটিক্যালি আমাদের যে ভিডিও লেকচারগুলো ওইটা আমাদের শুরু হবে। সো আশা করি এই ভিডিওতে যদি কারো একটু পরিমাণ উপকারও হয়, এটাতে আমি অনেক বেশি খুশি হব। আশা করি আপনারা পড়া এখন শুরু করতে পারবেন। স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন, আমি কি পড়বো, কোন বই পড়বো, আমার কি লাগবে, এইটা আমি মোটামুটি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা এখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজেও আমরা সবসময় থাকি, আপনি রিপ্লাই পাবেন। সো ডোন্ট শাই টু কন্ট্যাক্ট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।